চোখ কোথায় থাকে? হাঁটার সময় কপালে থাকে? হাঁটার সময় কপালে থাকে না নাকি যে কোনো কিছুই দেখতে পাও না? অন্ধের মতো যেদিকে দুই চোখ যায় সেদিকে চলে যাও। আরে স্যার, আমি বললাম তো আমি দেখতে পাইনি, তার জন্য আমি আপনাকে সরি বলেছি। তারপরও আপনি আমাকে এতগুলো কথা কেন শোনাচ্ছেন বলেন তো? তো কি করব? কোলে নিয়ে নাচবো নাকি আমার মতো হ্যান্ডসাম দেখতে ছেলেদের চোখে পড়লেই এসব কিছু করতে ইচ্ছে করে, তাই না? এই যে স্যার, হয়েছে হয়েছে, আপনি অনেক কথা বলেছেন। আর বলতে হবে না। আপনি জানেন আপনি আপনার স্টুডেন্টের সঙ্গে কথা বলছেন, আর স্টুডেন্টের সঙ্গে কখনো কেউ এইরকম অসভ্যের মতো কথা বলে না। চুপ করো, বেয়াদব মেয়ে। তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমি তোমার টিচার, সেটা ভুলে যাও কি করে? টিচারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটা কি তুমি তোমার বাবা মায়ের কাছ থেকে পাওনি নাকি? স্যার, এখন কিন্তু আপনি বেশি বাড়াবাড়ি করছেন। আমি বেয়াদবি করে থাকলে আপনি আমাকে কথা বলতে পারেন, কিন্তু আপনি আমার বাবা মাকে কথা বলার অধিকার রাখেন না। একদম চর মেরে সব কটা দাঁত ফেলে দেব বলেছিলাম। বেয়াদব, বেয়াদবি করেছে, তার উপর আবার এখনো পর্যন্ত মুখে মুখে কথা বলছো। তোমার একটু ভয় লাগে না? না, আমার ভয় লাগে না, কারণ আমি কোনো অন্যায় করিনি। আপনি আমার বাবা মাকে নিয়ে কথা বলবেন, তাহলে কি আমি আপনাকে ছেড়ে কথা বলবো নাকি? আমি আপনার স্টুডেন্ট, আমাকে কিছু বলতে পারেন, কিন্তু আমার বাবা মাকে কথা বলার অধিকার আপনার নেই। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। তোমার সঙ্গে এভাবে কথা বলে লাভ হবে না। আমি তোমার বাবার কাছে তোমার নামে বিচার দেব। এই বলে রাগে ফুসফুস করতে করতে সাগর সেখান থেকে চলে গেল। সাগর আসলে একটু বদরাগী। এই তো কদিন হলো এই ভার্সিটিতে জয়েন করেছে, কিন্তু ভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে সে খুব খারাপ আচরণ করে। কেন করে সেটা এখনো অজানা। এমন নয় যে ভার্সিটির স্টুডেন্টরা তার সঙ্গে খারাপ আচরণ করে কিংবা ক্লাসের কেউ পড়া শিখে না। তারপরও তারপরও সবার সঙ্গে একই রকম আচরণ করে। যাই হোক, নদী তখন আর কোনো কথা না বলেই ক্লাসরুমে চলে গেল। আর এদিকে সাগর সোজা প্রিন্সিপাল স্যারের ক্যাবিনে চলে আসতো। আসসালামু আলাইকুম স্যার, মে আই কামিং? ইয়েস, কামিং। স্যার, আমি আপনার সঙ্গে নদীর ব্যাপারে কিছু কথা বলতে চাই। এই মেয়েটা মাথা ছাড়া বিয়ে উঠেছে, অসভ্য আর খুব বেয়াদব। আমি তার বাবার সঙ্গে কথা বলতে চাই। আপনি কি আমাকে তার বাবার নাম্বারটা দিতে পারবেন? নাম্বার না হওয়া পরে দেওয়া যাবে, কিন্তু কি হয়েছে সেটা আগে আমাকে খুলে বলো। আমি ঘটনাটা শুনি, তারপর যদি আমার মনে হয় এটা তার বাবাকে জানানো উচিত তাহলে তার বাবাকে আমি নিজেই জানিয়ে দেব। স্যার, আমি যখন আজ ভার্সিটিতে প্রবেশ করি তখনই নদীর সঙ্গে আমার ধাক্কা লাগে। ইচ্ছে করেই ধাক্কা খেয়েছি। তারপর আবার আমার সঙ্গে তর্ক শুরু করে দিয়েছে। সে নিজের ভুলটা স্বীকারই করতে চাইছে না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি আগে নদীর সঙ্গে ব্যাপারে কথা বলে নেই, তারপর তার বাবার সঙ্গে কথা বলা যাবে। তুমি এখন আসতে পারো। স্যার, আমার মনে হয় আপনি বিষয়টাকে একটু ঘোলাটে করতে চাইছেন, কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি এই মেয়েটা প্রচণ্ড বেয়াদব। আপনি এই মেয়েটাকে কিন্তু কোনোভাবেই প্রশ্রয় দেবেন না। ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। তোমাকে বললাম তো, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমার যদি মনে হয় নদী সত্যি বেয়াদবি করেছে তাহলে আমি সত্যি তার বাবার কাছে বিচার দেব। কিন্তু আমার মনে হচ্ছে তুমি কিছু একটা ভুল বুঝেছো, কারণ নদীকে আমরা সবাই অনেক দিন ধরে চিনি, কারণ সে বিগত 4 বছর ধরে এই ভাষাতে পড়াশোনা করছে। তার মানে কি স্যার? আপনার কি এটা মনে হচ্ছে যে আমি নদীর উপর মিথ্যা কথা বলেছি? কিন্তু নদীর উপর মিথ্যা কথা বলে আমার কী লাভ বলেন? আমি কিন্তু এখনো পর্যন্ত তোমাকে এটা বলিনি যে তুমি মিথ্যে কথা বলছো। আমি শুধু তোমাকে এটা বলেছি তুমি যাও, আমি নদীর সঙ্গে কথা বলে তারপর দেখি কি হয়। তখন সাগর আর কোনো কথা না বলেই প্রিন্সিপাল স্যারের ক্যাবিন থেকে বের হয়ে নিজের কেবিনে চলে আসতো। আর প্রিন্সিপাল স্যার বেশ কিছুক্ষণ পর নদীকে নিজের কেবিনে ডেকে নিলেন আর বললেন,
নদী, এসব আমি কি শুনছি? তুমি নাকি আমাদের ভার্সিটির নতুন টিচারের সাগরের সঙ্গে বেয়াদবি করেছো? স্যার আমি জানি না আপনাকে কি বলেছে, কিন্তু বিশ্বাস করুন আমি তার সঙ্গে কোনো বেয়াদবি করিনি। ভুল করে তার সঙ্গে ধাক্কা লেগে গেছে, তাই আমি তাকে সরি বলেছি। কিন্তু সে উল্টো আমাকে অনেকগুলো কথা শুনিয়েছে, তারপর আবার আমার বাবা মায়ের শিক্ষা নিয়ে কথা বলেছে। তারপরেও কি আমি চুপ থাকবো নাকি? ও আচ্ছা, আমি বিষয়টা বুঝতে পেরেছি। আসলে ওই নতুন টিচার কেন যে এরকম আমি সেটাই বুঝতে পারি না। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি বিষয়টা। হ্যাঁ স্যার, আমিও আপনার সঙ্গে এই ব্যাপারে কথা বলবো ভাবছিলাম। স্যার সবার সঙ্গে খারাপ ব্যবহার, খারাপ আচরণ করে। যদিও আমরা ওনার সঙ্গে কোনো বেয়াদবি করি না, তারপরও উনি আমাদেরকে সব সময় কথা শোনায়। ভার্সিটি টিচারের আচরণ এরকম হয়, এটা আমি জীবনে প্রথমবার দেখলাম। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। আমি এই ব্যাপারটা অন্য টিচারদের সঙ্গে কথা বলবো। নদী তখন কোনো কথা না বলেই চুপচাপ ক্লাসরুমে চলে আসতো। এদিকে দ্বিতীয় ঘন্টা ক্লাস ছিল সাগর স্যারের। ভার্সিটির স্টুডেন্টরা একদম ক্ষেপে আছে সাগর স্যারের ওপর। তারা যেন সাগর স্যারের ক্লাস একদম করতেই চায় না। আর এদিকে দেখতে দেখতেই সাগর স্যার ক্লাসে চলে আসতো। তাই ক্লাসের সব ছাত্রছাত্রীরা একদম চুপ করে বসে গেল। কেউ কোনো কথাই বলছিল না। এদিকে স্যার ক্লাস করানো শুরু করলেন। সবাই নিজেদের মতো বসেছিল, কেউ স্যারের কথায় কোনো কর্ণপাত করছিল না। তখনই সাগর স্যারের মতো হুঙ্কার করে বলতে লাগলেন, কি ব্যাপার? কি সমস্যা? আমি তোমাদের ক্লাস করাচ্ছি, এটা কি তোমাদের কানে ঢুকছে না নাকি? আমার কথার কেউ কোনো উত্তর দিচ্ছ না কেন? কি সমস্যা তোমাদের, বলো তো শুনি। স্যার, আমরা আপনার ক্লাস করতে চাই না। আমরা আপনাকে বয়কট করতে চাই। আপনি আমাদের ভার্সিটি থেকে চলে যান। আমরা আপনার ক্লাস আর কোনোভাবেই করব না। এত বড় দুঃসাহস তোমাদের! তোমরা আমাকে বয়কট করতে চাও? আমি তোমাদেরকে এই ভার্সিটি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করছি। টিচারকে বয়কট করতে সাহস তোমাদের! স্যার, আপনি আমাদের দুঃসাহসের কিছুই দেখেন নাই। ছাত্র সমাজ জেগে উঠলে কি করতে পারে সেটা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা আপনার নেই। কিন্তু তাই বলে আপনি আমাদের সঙ্গে যা ইচ্ছে তাই আচরণ করতে পারেন না। এটা আমাকে মানতে হবে না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তোমাদের ফুট করে জেগে ওঠার পেছনের কারণটা কি? এই নদী, এদিকে আসো। আমি আবার কি করলাম? আপনি এসবের মধ্যে আমাকে কেন কোনোদিন নিয়েছেন? ভার্সিটির সকল সীমান্ত আপনার উপর ক্ষিপ্ত। আপনার আচরণ আর ব্যবহারে সবাই ক্ষিপ্ত হয়ে আছে। তাহলে আপনি আমাকে কেন বলছেন? আমি তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাইছি না। তুমি এক্ষুনি এখানে আসবে আর নীল ডাউন হয়ে আমার পুরো ক্লাস দাঁড়িয়ে থাকবে। কিন্তু স্যার, আমার অপরাধ কি? আমি কেন নীল ডাউন হয়ে দাঁড়িয়ে থাকব? আমি তো জানি না আমি কোন অপরাধ করেছি। তাহলে কেন শুধু শুধু শাস্তি পাবো? তোমার অপরাধ এটা যে তুমি আমার সঙ্গে মুখে মুখে তর্ক করছো। তাই আর এক মুহূর্ত দেরি না করে এখানে এসে নীল ডাউন হয়ে দাঁড়িয়ে থাকো। যতক্ষণ পর্যন্ত আমি ক্লাস করব ততক্ষণ পর্যন্ত তুমি এখানে এইভাবেই দাঁড়িয়ে থাকবে। নদী তখন আর কোনো উপায়ন্তর না পেয়ে ক্লাসের সবার সামনে নীল ডাউন হয়ে দাঁড়িয়ে থাকলো। তবে নদীও ছেড়ে দেওয়ার মতো মেয়ে নয়। সেও মনে মনে ভাবতে লাগলো কিভাবে এই টিচারকে উচিত শিক্ষা দেওয়া যায়। তাই সে মনে মনে চিন্তা করলো এই টিচারকে যেভাবে হোক একটু হলেও শিক্ষা দিতে হবে, তা না হলে তার কাজ হচ্ছে না। ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সাগর ক্লাসরুম থেকে বের হয়ে গেল আর ক্লাসের সবাই মিলে একসঙ্গে বসে ভাবতে লাগলো কিভাবে কি করা যায়। দোস্ত, তুই কি একদম ঠিক কথা বলেছিস। আমাদেরকে এর ব্যবস্থা করতেই হবে, না হলে আর পারতেছি না। এছাড়া অত্যাচারে দিন দিন মাথা চাড়া দিয়ে উঠতেছে, আর এই সব কিছু সহ্য করতে করা যাচ্ছে না। আমাকে ভাবতে দে, যেভাবেই হোক এই স্যারকে শিক্ষা দিতেই হবে। তবে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে হবে। হুট করে কিছু করা যাবে না। তবে একটা কথা সবাই মাথায় রাখিস, যেন এই স্যার কোনোভাবেই জানতে না পারে আমরা তার বিরুদ্ধে পরিকল্পনা করছি। আর যদি কোনোভাবে জানতে পারে তাহলে কিন্তু আমাদের কপালে খারাপ আছে। এটা তোরা মাথায় রাখিস। হ্যাঁ দোস্ত, তুই একদম ঠিক কথা বলেছিস। আমাদেরকে যা করার ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করতে হবে, তারপরেই করতে হবে। হুট করে কোনো কিছু করা চলবে না। হ্যাঁ ভাই,
আমাদেরকে সবাই মিলে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপরই ভাবতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন নেক্সট ক্লাসের জন্য প্রিপারেশন নেই, আর তারপর ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তোদের আমি জানাবো কি করতে হবে। এই বলে সবাই মিলেই ক্লাসে মনোযোগ দিল। আর বিকেলবেলা ভার্সিটি ছুটি হলে সবাই নিজেদের বাসায় চলে গেল। নদী যখন বাড়িতে আসলো তখন তার আব্বু তাকে নিজের রুমে ডেকে নিল। কি ব্যাপার নদী, আমি শুনলাম ভার্সিটিতে নাকি নতুন একটা টিচার এসেছে, খুব বদরাগী আর বদমেজাজি। তাকে নাকি ভার্সিটির স্টুডেন্টরা একদম সহ্য করতে পারছে না, এটা কি সত্যি? হ্যাঁ আব্বু, তুমি একদম ঠিকই শুনেছ। তাই আমি আর আমার বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিয়েছি যেইভাবেই হোক এই স্যারকে একটু উচিত শিক্ষা দিতে হবে। তা না হলে এই স্যারকে আর সহ্য করা যাচ্ছে না। উনি আমাদের সঙ্গে যা শুরু করেছেন এগুলো কি প্রশ্রয় দিতে থাকলে উনি আরও মাথায় উঠে বসবেন। কিন্তু স্যারের নামে এভাবে বিদ্রোহ ঘোষণা করাটা কি ঠিক হবে? আমরা কি করব সেটা তুমি আমাদের বলে দাও। উনি টিচার হয়ে যদি আমাদের সঙ্গে এত খারাপ আচরণ করেন তাহলে আমরা কি করে ওনাকে সহ্য করব? হাজার হলে উনি তোমাদের টিচার, উনি হাজারটা কথা শোনালে তোমাদেরকে সেগুলো মেনে নিতে হবে, বুঝতে পেরেছো? স্যারের নামে বিদ্রোহ ঘোষণা করার কোনো দরকার নেই। তোমরা একটু ধৈর্য ধরো, যদি নিজের ভুলটা বুঝতে পারবেন আশা করি। নদী তখন রুমে কোনো কথা না বলি চুপচাপ নিজের রুমে চলে আসলো আর নিজের পড়াশোনা করতে লাগলো। এদিকে দেখতে দেখতে আরও বেশ কয়েকদিন চলে গেল, কিন্তু সাগর স্যারের মধ্যে সেরকম কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। তিনি আগের মতোই সবার সঙ্গে ওই খারাপ আচরণই করেন। সেদিন নদী ইচ্ছে করেই ক্লাসের পড়া জমা দেয়নি, তাই সাগর স্যার প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে নদীকে বলেন, নদী, তুমি এক্ষুনি আমার সঙ্গে এসো। আমি আপনার সঙ্গে কোথায় যাব স্যার? আমি তো এখানে ক্লাস করছি। তোমাকে আমি কিছু বলেছি? তুমি কি আমার কথা শুনতে পাওনি নাকি? তোমাকে আমি বলেছি তুমি আমার সঙ্গে আসো, কোথায় নিয়ে যাব সেটা আমার ব্যাপার, তোমাকে চিন্তা করতে বলিনি। স্যার, আপনি যখন আপনার সঙ্গে আমাকে যেতে বলেছেন তাহলে তো বিষয়টা আমাকে চিন্তা করতেই হয়। তাই তো আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি আমাকে কোথায় নিয়ে যেতে বলছেন। নদী, তুমি আমার মেজাজ খারাপ করো না, তাহলে কিন্তু আজ আমি পুরো ভার্সিটির সামনে তোমাকে কান ধরে মাঠে দাঁড় করিয়ে রাখবো। তখন তুমি বুঝতে পারবে আমি কি জিনিস। তাই কথা না বাড়িয়ে চুপচাপ আমার সঙ্গে চলে এসো, এটাই তোমার জন্য ভালো হবে। নদী তখন আর কোনো কথা না বলি চুপচাপ সাগর স্যারের সঙ্গে চলে আসলো। সাগর স্যারের কেবিনে এসে দেখে নদীকে। স্যার বলতে লাগলো, আমার এই দুটো আলমারিতে অনেকগুলো বই রয়েছে, সবগুলোই খুবই এলোমেলো। তুমি আজ এই সবগুলো বই একসঙ্গে ঠিক করে রাখবে। কিন্তু স্যার, এগুলো আমি কেন করব? এই কাজ করার জন্য ভার্সিটিতে আরও অনেক মানুষ রয়েছে, আপনি তাদেরকে দিয়ে করিয়ে নিলেই তো পারেন। আমি ভার্সিটি স্টুডেন্ট, আমি এখানে কাজ করতে আসিনি। বেয়াদব মার্কা মেয়ে আবার আমার সঙ্গে কথা বলে। আমি যে তোমাকে বলেছি তুমি এই কাজটা করে দেবে, তার মানে তুমি করে দেবে। আর টিচারের সঙ্গে তর্ক করা এটা যে বেয়াদবি, সেটাও কি তুমি ভুলে যাও নাকি? না স্যার, আমি কোনো কিছুই ভুলে যাই না, আর না কোনো কিছু ভুলে যাওয়ার মতো ইচ্ছেও আমার নেই। তবে আপনাকে শুধু এইটুকু কথা বলে দিচ্ছি, আপনি যেগুলো করছেন এগুলো কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তাই বলে কি আপনি এগুলো থেকে নিজেকে সরিয়ে আনেন? নদী, তুমি আমার কথা শুনবে নাকি তোমাকে নিয়ে সবার সামনে কান ধরে দাঁড় করিয়ে রাখবো? এটাই তোমার জন্য ভালো হবে, সেটা তুমি নিজেই ডিসাইড করো। নদী তখন আর কোনো উপায়ন্তর না পেয়ে আলমারিতে থাকা সমস্ত বই নামিয়ে নিল আর তারপর একটা একটা করেই গোছাতে লাগলো। এভাবে প্রায় 2 ঘন্টা সময় পেরিয়ে গেল। নদী বইগুলো গোছাতে গিয়ে একদম হাঁপিয়ে উঠেছে। পাশে থাকা চেয়ারটা একটু বসেছিল আর তখনই সাগর স্যার হুঙ্কার দিয়ে উঠলেন, এই বেয়াদব মেয়ে, এটা তুমি কি করেছো জানো না? তুমি, এটা আমার চেয়ার, আর শিক্ষকের চেয়ারে বসা কত বড় বেয়াদবি এটাও কি তোমাকে বলে দিতে হবে নাকি? স্যার, আমি 2টা আলমারির বই গুছিয়েছি, আমার কোমর ব্যথা করছে, এখন আর আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, তাই একটু বসে পড়লাম। আর তার জন্য এইভাবে হুয়াঙ্কার করতে হয় নাকি?
তুমি বেয়াদবি করতে পারবে আর আমি তোমাকে কোনো কথা বলতে পারবো না, সেটা কোন হাদিসে লেখা আছে? তোমার কত বড় সাহস যে তুমি আমার চেয়ারে বসেছো? স্যার, আপনার সঙ্গে কথা বলেই আমার অন্যায় হয়ে গেছে। আমি আর কখনোই আপনার সঙ্গে কথা বলবো না, ঠিক আছে? আমি এখন আসছি। এই কথা বলেই নদী সাগর স্যারের কেবিন থেকে বের হয়ে চলে আসতে চাইছিল, আর তখনই পেছন থেকে সাগর আবার বলতে লাগলো, কি হলো, তুমি চলে যাচ্ছ কেন? আলমারির উপর যে আরো এক গাদা বই রয়েছে, সেগুলো কি তুমি দেখতে পাও না, নাকি সেগুলোকে গুছাবে? স্যার, আমি আর পারবো না, আমার কোমরে প্রচণ্ড ব্যথা করছে। আমি এখন যাচ্ছি, আপনি এগুলো অন্য কাউকে দিয়ে করিয়ে নেবেন। চুপ, এগুলো তুমি করবে আর এক্ষুনি করে দেবে, এটাই আমার শেষ কথা। তা না হলে আমি সত্যি তোমাকে মাঠে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবো। নদী তখন আর কোনো উপায়ন্তর না পেয়ে আবারও আলমারির উপর থেকে বইগুলো নামাতে গেলে, কিন্তু আলমারিটা অনেক উঁচুতে ছিল, তাই সে হাত দিয়ে এই বইগুলো নাগাল পাচ্ছিল না। তাই সে সাগর স্যারকে বলল, স্যার, আমি তো বইগুলো নাগাল পাচ্ছি না, তাহলে আমি এই বইগুলো পড়বো কিভাবে? স্টোর রুম থেকে একটা টুল নিয়ে এসো আর তারপর টুলের উপর দাঁড়িয়ে বইগুলো নামাও। নদী তখন স্টোর রুম থেকেই টুল নিয়ে আসলো আর টুলের উপর দাঁড়িয়ে বইগুলো নামাতে গেল। বইয়ের বিশাল একটা বান্ডেল ছিল, ওটা নামানোর সময় নদী মাথা ঘুরে পড়ে গেল আর কোমরে প্রচণ্ড ব্যথা পেল। ও মা গো, বাবা গো, মরে গেলাম গো। এই কি হলো, এভাবে পেতনির মতো চেঁচাচ্ছ কেন? এই যে আমি টুলের উপর থেকে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেলাম, এটা কি আপনার চোখে পড়ে নাকি? তার উপর আবার বলছেন আমি পেতনির মতো চেঁচাচ্ছি। আমাকে দেখতে কি আপনার পেতনির মতো মনে হয় নাকি? হ্যাঁ সেটাই তো, তোমাকে দেখতে তো একদম শাকচুন্নির মতো লাগে। স্যার, এখন কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনি কিন্তু একদম বেশি কথা বলে ফেলছেন। আমি কিন্তু এগুলো আর সহ্য করতে পারছি না। আমার যা ইচ্ছা আমি তাই করব, তুমি কি করবে আমার? স্যার, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার কিন্তু খুব মেজাজ খারাপ হচ্ছে। তারপর আমি কি করব তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। চাইলে আমাকে কিস করতে পারো, তোমার মতো সুন্দরী মেয়ে কিস করলে আমি কিন্তু একবারও না করব না। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমি এতদিন জানতাম আপনি শুধু বদমেজাজি, আর আপনার চরিত্র যে ফুলের মতো পবিত্র সেটা আমি জানতাম না। এসব তুমি কি বলছো? আমি আবার তোমাকে কি বললাম? তুমি আমাকে চরিত্রের খোঁটা দিচ্ছ। আপনি কি বলছেন? আপনি কি শুনতে পারেননি নাকি? এই যে আপনি আমাকে বলেন আমি চাইলে আপনাকে কিস করতে পারি, আমার মতো সুন্দরী মেয়ে কিস করলে আপনি না বলবেন না, এগুলো কোন ধরনের কথা? হায় আল্লাহ, এগুলো আবার আমি কখন তোমাকে বললাম? একদম মিথ্যে কথা বলবে না, তাহলে কিন্তু এর জন্য তোমাকে পস্তাতে হবে বলে দিলাম। মিথ্যে কথা আমি বলছি নাকি আপনি বলছেন? একে তো আপনি আমাকে বাজে কথা বলেছেন, এখন আবার মিথ্যা কথা বলছেন। এগুলো কিন্তু একদম খারাপ হচ্ছে বলে দিলাম। চুপ করো, আমার মনে হয় তোমার কানে সমস্যা আছে। তুমি একবার কানের ডাক্তার দেখিয়ে নিও, আর তার আগে আমার আলমারির উপরে রাখা বইগুলো গুছিয়ে দাও। আমি পারবো না, আমার কোমরে প্রচণ্ড ব্যথা পেয়েছি, কোমর খুব ব্যথা করছে। এখন আর আমি কোনো কাজ করে দিতে পারবো না। আপনার কাজ আপনি করে নেন। নদী, তোমাকে আমি বলেছি এই বইগুলো গুছিয়ে রাখতে, তা না হলে কিন্তু তোমার সঙ্গে এমন কিছু হবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। এই কথা বলে সাগর স্যার সঙ্গে সঙ্গে নিজের কেবিনের দরজা বন্ধ করে দিলেন। এটা দেখে নদী অনেকটা ভয় পেয়ে গেল আর তোতলাতে তোতলাতে বলতে লাগলো, স্যার, আপনি এটা কি করলেন? আপনি কেবিনের দরজা কেন বন্ধ করলেন? এই যে আমি তোমাকে বললাম তুমি আমার এই বইগুলো গুছিয়ে রেখে তারপর এখান থেকে যাবে, কিন্তু তুমি আমার কোনো কথা না শুনে এখান থেকে চলে যাচ্ছ। তাই দরজাটা বন্ধ করে দিলাম, যাতে তুমি এখান থেকে বের হয়ে না যেতে পারো আমার অনুমতি ছাড়া। স্যার, এগুলো কিন্তু একদম বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি এগুলো ঠিক করে দিচ্ছি, কিন্তু আপনি দরজাটা খোলেন, তা না হলে আবার ভার্সিটির স্টুডেন্টরা কি না কি ভেবে বসবে। তারা মনে করবে আমি
কেবিনের দরজা বন্ধ করে আপনার সঙ্গে উল্টোপাল্টা কাজ করেছি। যে যা ভাবার ভাবুক, তাতে আমার কিছুই যায় আসে না। আমি সাগর কারোর কোনো কথার তোয়াক্কা করি না, বুঝতে পেরেছো? স্যার, আপনি দরজাটা খুলবেন নাকি খুলবেন না সেটাই আপনার কাছে জানতে চেয়েছি। অবশ্যই খুলবো। তোমার সঙ্গে বিয়ের আগে বাসর করার কোনো ইচ্ছে আমার নেই। তুমি আগে আমার এই বইগুলো গুছিয়ে রাখো, তারপর আমি দরজাটা খুলবো। তুমি যত তাড়াতাড়ি আমার কাজটা করে দেবে, তত তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে চলে যেতে পারবে। ইয়োর টাইম ইজ স্টার্ট নাও। এই কথা বলেই সাগর স্যার নিজের চেয়ারটা টেনে বসে পড়লেন আর নদীকে আবারও কাজগুলো তাড়াতাড়ি করতে বললেন। নদী তখন আর সেখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় না খুঁজে পেয়েই তাড়াতাড়ি করে বইগুলো গোছাতে লাগলো। কারণ সে যত তাড়াতাড়ি এই বইগুলো গোছাতে পারবে, তত তাড়াতাড়ি এই কেবিন থেকে বের হয়ে যেতে পারবে। 10 মিনিটের মতো লাগলো ওই বইগুলো গোছাতে। নদী নিজের শরীরের পুরো শক্তি দিয়ে চেষ্টা করে 10 মিনিটের মধ্যে এই কাজটা সম্পূর্ণ করে, আর তারপর বলে, সরি, এবার আপনি দরজাটা খুলুন আর আমাকে যেতে দিন। আমি আপনার কাজ করে দিয়েছি। গুড। আর শোনো, একটা কথা তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আজকের পর থেকে কখনোই কিন্তু আমার পিছু লাগতে যাবে না, তাহলে কিন্তু তোমাকে এভাবেই পানিশমেন্ট পেতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, খুব ভালোভাবেই বুঝতে পেরেছি এবং সিদ্ধান্ত নিয়েছি আপনার থেকে প্রয়োজন হলে 100 হাত দূরে থাকবো। দূরের মানুষকে কিভাবে কাছে টেনে নিতে হয় সেটা কিন্তু আমার খুব ভালো করে জানা আছে, তাই আমার সঙ্গে বেশি ভাব দেখাতে এসো না। মানে আপনি কে বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। দূরের মানুষকে কাছে টেনে নেওয়ার শক্তি মানে? তুমি এখন অনেকটাই ছোট, তাই সব তোমাকে বুঝতে হবে না। আগে বড় হও, তারপর আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবে। আর সময়টা পেরোতে দাও। নদী তখন আর কোনো কথা না বলে চুপচাপ সাগর স্যারের কেবিন থেকে বের হয়ে গেল, ক্লাসরুমে চলে গেল। আর ক্লাসে যেতেই তার বন্ধু বান্ধবীরা সবাই তাকে ঘিরে ধরলো আর বলতে লাগলো, কী রে দোস্ত, কী ব্যাপার? তুই এভাবে ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটছিস কেন? স্যার আবার তোকে কেবিনে নিয়ে গিয়ে তোর সঙ্গে উল্টাপাল্টা কিছু করেনি তো? তোরে মেরে সব কটা দাঁত ফেলে দেব। উল্টোপাল্টা কিছু করবে মানে? স্যার আমাকে দিয়ে আলমারির বই গোছাতে বলছিল, আর আলমারির উপর থেকে বই নামাতে গিয়ে সেখান থেকে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছি। কিন্তু দোস্ত, আমাদের তো মনে হচ্ছে স্যার তোকে কেবিনে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে উল্টোপাল্টা কিছু করেছে, কারণ স্যার তোকে কেবিনে নিয়ে যাওয়ার পর অনেকক্ষণ কেবিনের দরজাটা বন্ধ করে রেখেছিল। প্লিজ দোস্ত, বল না তোর সঙ্গে উল্টোপাল্টা কিছু করেছে কিনা, তাহলে আমরা এই স্যারকে কালকেই ভার্সিটি থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করতে পারি। আরে ধুরবাল, ওনাকেই আরে ধুরবাল, একজনের উপর প্রতিশোধ নিতে গিয়ে আমি এইভাবে মিথ্যা কথা বলতে পারি না। স্যার আমার সঙ্গে উল্টোপাল্টা কিছুই করেনি, শুধু আলমারির উপর থেকে বই নামাতে গিয়ে আমি টুলের উপর থেকে পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছি, ব্যাস এইটুকুই, আর কিছুই না। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি, কিন্তু এই কথাটা আমাদের হজম হচ্ছে না। কারণ তোরা এতক্ষণ কেবিনের দরজা বন্ধ করে কি করছিস না? না মানে আমরা এটাই বলতে চাইছি যে দরজা বন্ধ করে একটা যুবতী মেয়ে আর একটা যুবক ছেলে। এই দেখ, চুপ কর তোরা। এখন এখন কিন্তু একদম বেশি বেশি হয়ে যাচ্ছে, আর আমার মেজাজ খারাপ হলে আমি কি করতে পারি সেটা কিন্তু তোরা খুব ভালো করেই জানিস, তাই আমার মেজাজ খারাপ করিস না বলে দিলাম। নদীর বন্ধু বান্ধবীরা তখন আর কিছুই বলল না। সবাই বুঝতে পারলো নদী অনেকটাই ক্ষেপে আছে, আর কোনো প্রশ্ন করলে হিতে বিপরীত হতে পারে, তাই তাকে প্রশ্ন না করে থাকাই খুব ভালো। নদীর মেজাজ যখন ঠান্ডা হবে তখন নদী নিজেই সবাইকে সব কিছু বলবে, তাই সবাই নদীর মেজাজ ঠান্ডা হওয়ার অপেক্ষায় ছিল। এদিকে ভার্সিটি ছুটি হওয়ার পর নদী তার বন্ধুদের সঙ্গে ভার্সিটির গেট দিয়ে বাইরে বের হচ্ছিল, আর তখনই সাগর স্যার তার বাইক নিয়ে এসে তার সামনে দাঁড়ায় আর নদীকে উদ্দেশ্য করে বলে, যদি আমার সঙ্গে বাইকে ওঠো, আমি তোমাকে তোমার বাসা পর্যন্ত পৌঁছে যাব। না, সেটার কোনো প্রয়োজন হবে না। আমি আমার বান্ধবীদের সঙ্গে ফুচকা খেতে যাব, আর তারপর সেখান থেকে রিক্সা নিয়ে বাসায় চলে যাব। ফুচকা খেতে যেতে হবে না, আমি তোমার বাসায় ফুচকা পাঠিয়ে দেবো। এখন তুমি আমার সঙ্গে বাইকে ওঠো, আমি তোমাকে তোমার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। বললাম তো সেটার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই আমার বাসা পর্যন্ত চলে যেতে পারবো। তাছাড়া আপনি যে কেন আমাকে সাহায্য করতে চাইছেন সেটাই তো বুঝতে পারছি না।
তোমাকে আমি এত কিছু বুঝতে বলিনি, তোমাকে শুধু বলেছি তুমি আমার সঙ্গে বাইকে উঠে বসো, আমি তোমাকে তোমার বাসা পর্যন্ত পৌঁছে দেব। আমি তো বললাম আপনার সঙ্গে আমি যাব না। আপনি কি আমার কথা শুনতে পাননি নাকি? আমি তো বললাম আপনার সঙ্গে আমি যাব না। আপনি কি আমার কথা শুনতে পান না নাকি? এই তোরা এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল, দেরি হয়ে যাচ্ছে। এই কথা বলেই নদী তার বান্ধবীদের নিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে সাগর পেছন থেকে বলতে লাগলো, দেখো নদী, তুমি এই কাজটা কিন্তু একদম ভালো করলে না, এর জন্য কিন্তু তোমাকে পস্তাতে হবে, এটা আমি বলে দিলাম। আর একটা কথা, তুমি যদি বিকেল 5টার মধ্যে বাসায় না পৌঁছাও তাহলে কিন্তু তোমার কপালে খারাপ আছে। এই শোনেন, কে আপনি? আমি আপনার কথা কেন শুনতে যাব? আমি কখন বাসায় ফিরবো না ফিরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর আমার ব্যাপারে যদি কেউ কথা বলতেই হয় তাহলে আমার ফ্যামিলির মানুষ আছে, তারা কথা বলবে। আপনি কেউ নন আমার ব্যাপারে কথা বলার, বুঝতে পেরেছেন? আমি বুঝতে পেরেছি, আর সময় হলে তোমাকেও বুঝিয়ে দেব, বুঝতে পেরেছো? এই বলে সাগর আর এক মুহূর্ত দেরি না করে বাইক চালিয়ে সেখান থেকে চলে গেল। আর নদী তার বন্ধুদের নিয়ে ফুচকা খেতে চলে গেল। ফুচকা খাওয়া শেষ হলে সে তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে থাকলো। এভাবেই সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যার দিকেই নদী তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আর তখনই তার সামনে এসে সাগর বাইক নিয়ে দাঁড়ালো। সাগরকে দেখে নদী অনেকটাই থমকে গেল আর বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এখানে আর কেন এসেছেন? তোমাকে না বলেছিলাম 5টার আগে বাসায় চলে যাবে তুমি? এখন এখানে কি করছো? তুমি বাসায় যাওনি কেন? আমি তো আপনাকে বলে দিয়েছি আমি কখন বাসায় ফিরবো না ফিরবো সেটা আমার ব্যাপার, আপনার নয়। আপনি আমার টিচার, সেটা শুধু ভার্সিটিতে, বাইরে আপনি আমার কেউ নন, বুঝতে পেরেছেন? না, আমি বুঝতে পারিনি আর বুঝতে চাইও না, তুমি আমার সঙ্গে বাইকে ওঠো। আমি তো আপনাকে বললাম আমি আপনার বাইকে উঠবো না। আর এখানে বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে কিন্তু আমি চেঁচামেচি করতে শুরু করব আর রাস্তার লোকজন দিয়ে আপনাকে ধোলাই খাওয়াবো আমি, বুঝতে পেরেছেন? আপনি এইভাবে সোজা হবেন না, আপনাকে কিছু একটা করতেই হবে। কিন্তু দুর্ভাগ্যবশত তুমি আমার কিছুই করতে পারবে না, আর এখন তোমাকে আমার বাইকে উঠেই বাসায় যেতে হবে, এটাই কথা। এই বলে সাগর নদীকে টান দিয়ে বাইক তুলে নিল। আর তারপর সঙ্গে সঙ্গে বাইকে স্টার্ট করলো। একটানি একদম নদীর বাসার সামনে এনে দাঁড় করালো। আর তারপর নদীকে বলল, কি হলো? মনে হচ্ছে জামাইকে জড়িয়ে ধরে বসে আছো আর তার শরীর থেকে উষ্ণতা নিচ্ছ। এইসব বেয়াদবের মতো কথা বলবেন না। আপনি যেভাবে বাইক চালাচ্ছিলেন, আমি যদি আপনাকে ধরে না বসতাম তাহলে তো রাস্তায় এতক্ষণে আমার লাশ পড়ে যেত। হয়েছে, আর মিথ্যে কথা বলতে হবে না। আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি তুমি আমাকে জড়িয়ে ধরে আমার শরীর থেকে ভালোবাসার উষ্ণতা নিচ্ছিলে। চুপ করেন তো আপনি। ভালোবাসা, তাও আবার আপনাকে? আপনার মতো বদমাইশ মার্কা একটা ছেলেকে কখনোই না। একে তো আপনি আমাকে জোর করে আপনার বাইকে উঠিয়েছেন, তারপর আবার বাতাসের গতিতে বাইক চালাচ্ছিলেন। তখন যদি আমি আপনাকে ধরে না বসতাম তাহলে আমার সঙ্গে কি হতো আমি সেটাই ভাবছিলাম। এই যে দেখো, এখনো তুমি আমাকে জড়িয়ে ধরে আছো। যদি ভালোবাসার উষ্ণতা নাই নিতে তাহলে কি এখনো তুমি আমাকে জড়িয়ে ধরে রাখতে? কথাটা শুনেই নদী নিজের দিকে তাকিয়ে দেখলো সে সত্যিই সাগরকে তখনও জড়িয়ে ধরে বসে আছে। তাই সে সঙ্গে সঙ্গে সাগরকে ছেড়ে দিয়ে বাইক থেকে নেমে গেল আর তারপর সোজা বাসায় ঢুকে গেল। এদিকে সাগর তার দিকে তাকিয়েছিল যদি একবারও পিছনের দিকে ফিরে তাকায় আর তাকে বিদায় জানায়, কিন্তু নদী সেসবের কিছুই করল না। সে চুপচাপ বাসার ভিতরে ঢুকে গেল আর গেট আটকে দিল। বেশ কিছুক্ষণ সাগর সেখানে দাঁড়িয়েছিল। সে মনে মনে ভাবছিল নদী হয়তো একবারের জন্য হলেও ফিরে আসবে আর তাকে বিদায় জানাবে, কিন্তু সেটা আর হলো না। অন্ধকার হয়ে আসছিল, তাই সাগর বাইক নিয়ে নিজের বাসায় চলে আসলো। বাসায় ঢুকতেই তার ছোট বোন তাকে বলল, কি ব্যাপার ভাইয়া? কোনোদিন তো তোকে ভার্সিটি থেকে আসার পর বাইরে যেতে দেখিনি, তাহলে আজ কোথায় গিয়েছিলি? এত দেরি হলো যে ফিরে আসতে। তোর ভাবির কাছে গিয়েছিলাম। তোর ভাবিটাই ইদানিং বড্ড বেশি বেয়াদব হয়ে যাচ্ছে, তাই একটু শাসন করতে গিয়েছিলাম। নাকি আদর করতে গিয়েছিলি সেটাই বল। আমার কাছে মিথ্যা বলে
কোনো লাভ নেই। কারণ তুমি ভালো করেই জানো, আজ না হয় কাল আমি সত্যিটা জেনেই যাব। আরে পাগলি মেয়ে, আমি তোর সঙ্গে মিথ্যে কথা বলতে যাব কেন? আমি তোর সঙ্গে একদম সত্য কথাই বলেছি। এখনো তোর ভাবির সঙ্গে ভালোবাসার সম্পর্কটা, তাই ভালোবাসার আদান প্রদান এখনো হলে অবশ্যই তোকে জানাবো। এখন যা, পড়তে বস। এই বলে সাগর নিজের রুমে চলে আসলো। আসলে সাগর মানুষটা ওপর ওপর অনেক রাগী আর বদমেজাজি হলেও ভেতর থেকে খুবই ভালো মনের। সেটা আপনারা গল্পটা আর একটু পড়লেই জানতে পারবেন। সাগরের ছোট বোন নিজের রুমে বসে পড়ছিল, আর তখনই সাগর সেখানে গেল আর বলল, কি ব্যাপার ম্যাডাম, আপনার পড়াশোনা কেমন চলছে? এই কয়দিন ধরে একটু ব্যস্ত থাকার কারণে আপনাকে সময় দিতে পারছি না। আর এদিকে আপনিও ছুটি পেয়ে গেছেন, আমাকে একবারও পড়া জিজ্ঞেস করতে যাচ্ছেন না। না মানে আসলে তুমি তো ব্যস্ত থাকো, তাই পড়ার ব্যাপারে আর তোমাকে প্রেশার দেইনি। তাছাড়া কলেজের একটা বড় ভাই আছে, সে আমাকে একটু পড়া বুঝিয়ে দেয়। তা ব্যাপারটা কি শুধু বড় ভাই পর্যন্ত সীমাবদ্ধ, নাকি অন্য কোনো দিকে চলে যাচ্ছে ম্যাডাম? ভাইয়া তুমিও না একদম যাচ্ছে তাই। ছোট বোনকে কেউ এইভাবে বলে? না হয় একটু প্রেমই করলাম, তাতে ক্ষতি কি? ক্ষতি কি সেটা আমি জানি না, কিন্তু ম্যাডাম লাভ বলতে কিছুই নেই। এ যুগের ছেলেদের বিশ্বাস নেই, প্রেম করার আগেই রুম ডেট করতে চায় আর মেয়েদের সতীত্ব নিয়ে খেলতে চায়। মেয়েটার কাছ থেকে স্বাদ নেওয়া হয়ে গেলে তারপর আর তাকে ভালো লাগে না, তারপর তাকে ময়লা টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দেয়। না ভাইয়া, ও এরকম নয়। ওকে আমি দেখেছি, আজ পর্যন্ত আমার সঙ্গে কোনো বাজে কথা পর্যন্ত বলেনি। আর বাজে কাজ তো অনেক দূরের কথা। সে সত্যি অনেক ভালো একটা ছেলে। ও তাই বুঝি? আপনার বাবুটা অনেক ভালো। ঠিক আছে, ভালো হলেই হয়। তবে একটা কথা বলে দিচ্ছি ম্যাডাম, আপনি যদি এসব করতে গিয়ে পড়াশোনায় ডাব্বা মারেন, তাহলে কিন্তু আপনার কপালে খারাপই আছে। আগে ঠিক মতো পড়াশোনা করেন, পড়াশোনা শেষ করেন, নিজের পায়ে দাঁড়ান, তারপর বিয়ে শাদী নিয়ে চিন্তা করবেন। হ্যাঁ ভাইয়া, সেটা তো অবশ্যই। এ ব্যাপারে তুমি একটু চিন্তা করো না। আমি পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে শাদী নিয়ে চিন্তা করব। এর আগে কিছুই না। হ্যাঁ, তাই যেন হয়। আমি আসছি তাহলে। এই কথা বলেই সাগর তার বোনের রুম থেকে বের হয়ে চলে আসলো আর নিজের রুমে বসে মোবাইল টেপাটিপি করতে লাগলো। এভাবেই দেখতে দেখতে রাত 11টা বেজে গেল। তারপর রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নাস্তা করেই ভার্সিটির টাইম হওয়ার 5 মিনিট আগেই বাইক নিয়ে সোজা নদীর বাসার সামনে চলে আসলো। নদী বাসা থেকে বের হয়েই সাগরকে তার বাসার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কি ব্যাপার, কি সমস্যা আপনার? আপনি আজকে আবার আমার বাসার সামনে এসে দাঁড়িয়েছেন কেন? তোমাকে নিয়ে ভার্সিটিতে যাব তাই। তুমি প্রতিদিন তোমার বন্ধুদের সঙ্গে ফাইজলামো করতে করতে ভার্সিটিতে যাও, এগুলো আমার একদম ভালো লাগে না। তাই আজ থেকে তুমি আমার সঙ্গে ভার্সিটিতে যাবে, আর ভার্সিটি ছুটির পর আমি তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেব। আচ্ছা, আপনি ছোট আর সহজ করে একটা কথা বলেন তো আমাকে। আমি আপনার কি এমন ক্ষতি করেছি যে আপনি আমার পেছনে এভাবে পড়ে আছেন? আমি তো জানি না আমি নিজের ইচ্ছায় আপনার কোনো ক্ষতি করেছি বলে। ও তাই? তুমি এখনো জানোই না তুমি আমার কি ক্ষতি করেছো? তাহলে আমি তোমায় বলছি, তুমি শোনো। তুমি আমার মনটা চুরি করেছো, আর সেই অপরাধে তোমাকে আমার বউ হতে হবে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এসব পাগলের মতো কথা বলছেন। আপনি জানেন আপনি আমাকে কি বলছেন? হ্যাঁ মিস মহারানী, আমি খুব ভালো করে জানি আমি কি বলছি, আর এটাও জানি কার সামনে দাঁড়িয়ে বলছি। তো এত চিন্তা করার কিছুই নেই, যেটা সত্য সেটাই বলছি। সত্যি নদী, আই লাভ ইউ। স্যার, এখনো আমি আমার নিজের মেজাজ কন্ট্রোলে রাখছি, কারণ আপনি আমার টিচার। তাই আপনার সঙ্গে আমি সহজে খারাপ আচরণ করতে চাইছি না। তাই বলছি কি, আপনি আগে নিজেকে একজন সাইকোলজিস্ট দেখান আর নিজে ট্রিটমেন্ট করান, তারপর আমাদের ভার্সিটিতে ক্লাস নিতে আসবেন।
তা না হলে কিন্তু আপনাকে খুব দ্রুতই পাবনায় নিয়ে যেতে হবে। যদি পাবনায় যেতে হয় তাহলে আমি পাবনায় যেতেও রাজি আছি, আমার কোনো সমস্যা নেই। তবে তোমাকে নিয়ে যেতে চাই, তোমাকে ছাড়া কোথাও যাব না, বিকজ আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? নো, নেভার। ভালোবাসা আর আপনাকে কখনোই না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন তুমি আমাকে ভালো নাই বাসতে পারো, কিন্তু ভবিষ্যতে যে তুমি আমাকে ভালোবাসবে না তার তো কোনো গ্যারান্টি নেই। তাই চলো আমার সঙ্গে চলাফেরা করো, আর আমার সঙ্গে সময় কাটাও, তাহলে আস্তে আস্তে তুমি আমাকে ভালোবেসে ফেলতে বাধ্য হবে। শোনেন, আপনার এসব আজেরা মার্কা লেকচার বন্ধ করেন। আমি আপনার এইসব লেকচার আর শুনতে পারছি না, আমার ভালো লাগছে না। চুপচাপ এখান থেকে চলে যান। আমি রিক্সা নিয়ে ভার্সিটি চলে যেতে পারবো, আর রিক্সা ভাড়া দেওয়ার মতো যথেষ্ট টাকা আমার কাছে আছে। বললাম তো, তুমি আমার সঙ্গে যাবে যতদিন নিজের ইচ্ছায়। যদি না চাও তাহলে কাল যেভাবে তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম ঠিক সেইভাবেই তোমাকে নিয়ে যেতে হবে। এই বলে সাগর আবারও নদীকে টান দিয়ে বাইকে তুলে নিল, আর তারপর সঙ্গে সঙ্গেই বাইকে স্টার্ট দিল। ঠিক 10 মিনিটের মাথায় তারা দুজনেই ভার্সিটি এসে পৌঁছে গেল। ভার্সিটিতে এসে নদী লাফ দিয়েই বাইক থেকে নেমে গেল, আর তখনই পা মোচড় লেগে গেল, আর পায়ে প্রচণ্ড ব্যথা পেল। নদী পায়ে এতটাই বেশি ব্যথা পেয়েছে যে উঠে দাঁড়াতে পর্যন্ত পারছে না। তাই সাগর তাকে টেনে দাঁড় করালো, কিন্তু নদী তার হাতটা ছিটকা মেরে ফেলে দিল আর বলতে লাগলো, এই দেখুন, আপনি একদম আমাকে স্পর্শ করবেন না। আপনার জন্যই আমার এরকমটা হয়েছে। গতকাল পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছি, আর আজকে আবার পা মোচড় খেলো। আপনার জন্য এই সব কিছু হচ্ছে। আপনি আমার থেকে দূরে দূরে থাকুন, আমি আপনাকে আর সহ্য করতে পারছি না। সাগর তখন আর কোনো কথাই বলল না, চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইল। আর নদী এইখানে এভাবে বসেই কান্না করছে। এটা দেখে তার বান্ধবীরা দৌড়ে আসলো, আর তাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার দোস্ত, কি হয়েছে? তুই এভাবে কান্না করছিস কেন? তোরা কি চোখে দেখতে পাস না নাকি? এই যে পড়ে গিয়ে পায়ে এতটা ব্যথা পেয়েছি, তারপর আবার আমাকে জিজ্ঞেস করছিস আমি কান্না করছি কেন? নদীর বান্ধবীরা তখন আর কোনো কথা না বলেই নদীকে আস্তে আস্তে ভার্সিটির ভারপ্রাপ্ত ডাক্তারের কাছে নিয়ে গেল, আর সেখান থেকেই ফার্স্ট এইড করালো, আর তারপর তাকে নিয়ে ক্লাসরুমে চলে এলো। দেখতে দেখতে সাগর স্যার ক্লাসে চলে আসলেন, আর তারপর ক্লাস করাতে থাকলেন। এদিকে নদী বেঞ্চে মাথা দিয়ে চুপচাপ করে বসে আছে, কারো সঙ্গে কোনো কথা বলছে না, আর ক্লাসও করছে না। এটা দেখে সাগর তার কাছে আসলো আর বলল, কি ব্যাপার নদী, কি হয়েছে? তুমি এভাবে মাথা নিচু করে বসে আছো, ক্লাস করছো না কেন? দেখুন, এটা স্কুল কলেজ নয়, এটা ভার্সিটি। এখানে আমি ক্লাস করব নাকি প্রেম করব সেটা আমার ব্যাপার। এই ব্যাপারে আমি কারোর কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। নদী, তুমি ভুলে যেও না তুমি ক্লাসরুমে আছো আর তোমার ক্লাস টিচারের সঙ্গে কথা বলছো। টিচারের সঙ্গে কেউ এভাবে বেয়াদবের মতো কথা বলে না। টিচার যদি বেয়াদবি করা শেখায় তাহলে তো তার সঙ্গে বেয়াদবি করেই কথা বলতে হবে, এটা ছাড়া আর কোনো উপায় নেই। যাই হোক, বাদ দেন। আমি ছাড়া তো ক্লাসের বাকি সব স্টুডেন্ট আপনার ক্লাসে মনোযোগ দিয়ে শুনছে। আপনি তাদেরকে পড়ান, আমি আপনার ক্লাস করব না। সবাই যদি ক্লাস করতে পারে তাহলে তুমি কেন ক্লাস করবে না? কি সমস্যা তোমার, আমাকে বলো। আমার ইচ্ছে হয়েছে তাই আমি ক্লাস করব না, আর আপনি আমাকে এই জন্য জবাবদিহিতাও করতে পারেন না, বিকজ এটা ভার্সিটি। সাগর তখন নদীর সঙ্গে আর কোনো পিড়াপিড়ি করলো না, কারণ সাগর খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন নদী পায়ে খুব ব্যথা পেয়েছে, তাই এরকম করছে। তাই আর তার সঙ্গে কথা না বলে থাকাটাই বেটার। ভার্সিটি ছুটি হওয়ার সময় নদীর বান্ধবীরা তাকে ধরে ধরে আস্তে আস্তে ক্যাম্পাসের বাইরে নিয়ে আসছিল। এটা দেখে সাগর এগিয়ে এলো। সাগর তখন নদীর বান্ধবী রিমিকে উদ্দেশ্য করে বলল, রিমি, তোমরা চলে যাও, নদীকে আমি তার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, যা হবে আমি বুঝে নেব, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি তোমার বাসায় চলে যাও, আমি নদীকে তার বাসায় পৌঁছে দিচ্ছি। না, আমি যাব না আপনার সঙ্গে। প্রয়োজন হলে ভার্সিটিতে সারা রাত থাকবো আমার বাসা থেকে। যদি কেউ নিতে আসে তাহলে বাসায় যাব। এখন একদম মেজাজ খারাপ করো না, চলো
আমার সঙ্গে। আমি তোমাকে তোমার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। আমি আপনাকে বললাম না আমি আপনার সঙ্গে যাব না, তারপরও কেন আপনি আমার সঙ্গে এরকম করছেন? আই এম সরি নদী, আমি বুঝতে পারিনি তুমি এভাবে এতটা ব্যথা পেয়ে যাবে। কিন্তু প্লিজ তুমি আমাকে মেজাজ দেখিও না। তো কি করব, আপনাকে কোলে নিয়ে নাচবো নাকি? আরে বাহ বাহ, তুমি তো দেখছি আমার ডায়লগ আমাকে ফেরত দিচ্ছ। আচ্ছা যাই হোক, প্লিজ তুমি আর রাগ করে থেকো না আমার উপর। আমি বুঝতে পারিনি তুমি এতটা ব্যথা পেয়ে যাবে। চলো আমি তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। এই বলে সাগর নদীকে পাজা করে তুলে নিল। এটা দেখে নদী বলতে লাগলো, আরে আরে, এটা আপনি কি করছেন? আপনি আমাকে কোলে নিলেন কেন? ভার্সিটির সমস্ত স্টুডেন্ট আমার দিকে হা করে তাকিয়ে আছে। সবাই কি ভাববে বলুন তো? যার যেটা ভাবার সে সেটাই ভাবুক, তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার হবু বউকে তুলে নিয়েছি, এতে যদি কারোর কোনো সমস্যা হয় তাহলে আমার কিছুই করার নেই। এই যে মিস্টার, আগে আপনি আপনার মুখের ল্যাঙ্গুয়েজ ঠিক করেন। আপনার হবু বউ আমি কবে হলাম? আপনাকে বলেছি যে আমি আপনাকে বিয়ে করব আর আপনার বউ হব? বলনি তো কি হয়েছে? আমি তো তোমাকে পছন্দ করি আর ভালোবাসি, তাই আমি তোমাকে আমার হবু বউ বলে স্বীকৃতি দিলাম। এই, আপনি আমাকে আপনার কোল থেকে নামান, তা না হলে কিন্তু আমি সত্যি বলছি আমি এখান থেকে লাফ দিয়ে নেমে যাব, আর তারপর যা হবার। আচ্ছা বাবা ঠিক আছে, আমি আর তোমাকে এসব কথা বলবো না। এখন চলো আগে তোমাকে বাসায় দিয়ে আসি, আর তারপর আমি বাসায় চলে যাব। এই বলে সাগর নদীকে নিয়ে বাইকের সামনে চলে আসতো আর নদীকে বাইকে তুলে নিজেও বাইকে উঠে বসতো। আর তারপর নদীকে নিয়ে তার বাসার সামনে চলে আসতো। বাসার সামনে এসে সাগর নদীকে বাইক থেকে নামালো আর তারপর কোলে তুলে নিল। এটা দেখে নদী অনেকটাই লজ্জায় পড়ে গেল আর বলতে লাগলো, এই, আবার আপনি কি করছেন আমার বাসায়? মানুষ আছে, সবাই দেখলে আমাকে ভুল ভাববে। আপনি আমাকে নামিয়ে দেন, আমি হেঁটে হেঁটে বাসায় ভেতরে চলে যেতে পারবো। শ্বশুর বাড়িতে যাচ্ছি বউকে নিয়ে, তাহলে লজ্জা পাবো কেন? আর কেউ কিছু ভুল ভাবতেই যাবে কেন? আমি আমার হবু বউকে কোলে নিয়েছি, এখানে ভুল ভাবার কি আছে? এই যে দেখেন, আপনি কিন্তু আবার আমার সঙ্গে বাড়াবাড়ি করছেন। আমি কিন্তু এগুলো আর সহ্য করতে পারছি না। আপনি আমাকে নামিয়ে দেন বলছি। আমিও তোমাকে বলছি তুমি মুখটা বন্ধ করে রাখো, তা না হলে কিন্তু মুখ কি করে বন্ধ করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। ও তাই নাকি? তাহলে আমিও দেখতে চাই আপনি কি করে মুখ বন্ধ করতে পারেন। এটা দেখার আমার খুব ইচ্ছে। কথাটা বলতে দেরি হলো কিন্তু নদীর দুই ঠোঁট নিজের দখলে নিতে সাগর এক মুহূর্তও দেরি করলো না। নদীর দুই ঠোঁট দুটো নিয়ে ইচ্ছে মতো কিস করতে লাগলো। নদী তো নিজেকে ছাড়ানোর জন্য গলা কাটা মুরগির মতো ছটফট করছে। 2 মিনিট পর সাগর নদীকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, কি হলো, এইভাবে গলা কাটা মুরগির মতো ছটফট করছিলে কেন? আমার ভালোবাসার ছোঁয়া পেয়ে বুঝি নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলে না? ছি ছি ছি, নিজের ছাত্রীকে এইভাবে কিস করতে আপনার একটুও লজ্জা লাগলো না? না, লাগলো না। যদি আরেকটা কথা বলো তাহলে কিন্তু আবার কিস করতে শুরু করব বলে দিলাম। নদী তখন আর কোনো কথাই বলল না। সাগর তাকে নিয়ে নদীর বাসার ভেতরে ঢুকে গেল আর তাকে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিল। এটা দেখে নদীর আম্মু দৌড়ে আসতো আর বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে আমার মেয়েটার? আন্টি, এত উত্তেজিত হওয়ার কিছুই নেই। আপনার মেয়ে পড়ে গিয়ে একটু পায়ে ব্যথা পেয়েছে, 2 দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। ওর পায়ে মোচড় লেগেছে, এই যে এখানে ওষুধগুলো রাখা আছে, ওষুধগুলো ওকে একটু সময় মতো খাইয়ে দেবেন। আর নদী, আমি এখন আসি, কাল আবার তোমার সঙ্গে দেখা করতে আসবো। না, আমার সঙ্গে দেখা করতে আসার কোনো প্রয়োজন নেই। আমি সুস্থ হলে নিজে নিজেই ভার্সিটিতে চলে যেতে পারবো। আপনি আর আমার বাসায় আসবেন না। নদীর এমন অসভ্যের মতো আচরণ দেখে তার মা অনেকটাই ক্ষিপ্ত হয়ে নদীকে বলতে লাগলো, নদী, এগুলো কোন ধরনের কথা? আমি সবটাই বুঝতে পারছি না। ছেলেটা এত কষ্ট করে তোমাকে বাসা পর্যন্ত নিয়ে আসলো, আর তুই ছেলেটার সঙ্গে এরকম আচরণ করছিস কেন? নদী তখন আর কোনো কথা বলল না।
চুপচাপ বসে রইল। এদিকে সাগর নদীর আম্মুর কাছ থেকে বিদায় নিয়েই বাসা থেকে বের হয়ে নিজের বাসায় চলে আসতো। রাত তখন আনুমানিক 11টা বাজে। সবাই খেয়ে দিয়ে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। তখনই হঠাৎ নদীর ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসতো। নদী তখন ফোনটা রিসিভ করলো, আর ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শুনতে পেল। এখন শরীর কেমন আছে? কে আপনি, আর আমার নাম্বার কোথায় পেলেন? তাছাড়া এত রাতে আমাকে কেনই বা ফোন করলেন? এত কষ্ট করে তোমার ফোন নাম্বারটা জোগাড় করলাম আর তোমাকে ফোন দিলাম, এখন কি না তুমি আমাকে বলছো আমি কে? আমার কণ্ঠ শুনেও চিনতে পারছো না? ও হ্যাঁ, এতক্ষণে চিনতে পেরেছি। আপনি সাগর স্যার। এবার আপনি আমাকে এটা বলেন যে আপনি আমার নাম্বার কোথায় পেলেন, আর এত রাতে আমাকে কেনই বা ফোন করলেন? তোমার পায়ের ব্যথা কিছুটা কমেছে কিনা সেটা জানার জন্যই তোমাকে ফোন করলাম। হ্যাঁ, পায়ের ব্যথা কমেছে। রাখি তাহলে। এই কথা বলেই নদী সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল। আর এদিকে সাগর তখনই আবারও ফোন করলো আর বলতে লাগলো, আমি এত কষ্ট করে তোমার নাম্বারটা জোগাড় করে তোমাকে ফোন দিলাম, আর তুমি আমার সঙ্গে কোনো কথা না বলেই ফোনটা কেটে দিলে। একবার তো অন্তত জিজ্ঞাসা করতে পারতে আমি কিছু বলতে চাই কিনা তোমাকে। আপনি আবার আমাকে কি বলবেন? আপনি তো শুধু এখন আমার সঙ্গে ইত্রামি আর ফাজলামো মার্কা কথাবার্তাগুলি বলবেন। এগুলো শুনতে আমার একদম ইচ্ছে করছে না, তাই আমি ফোনটা কেটে দিয়েছি। বুঝতে পেরেছেন? নদী প্লিজ এরকম করো না আমার সঙ্গে। আমি তোমায় ভালোবাসি, বোঝার চেষ্টা করো। ভালোবাসা কি গাছের পাতা নাকি যে নাড়া দিলে আমার পড়ে গেল? আপনি আমাকে বললেন আর আমি আপনাকে ভালোবেসে ফেললাম। শোনেন, আপনি আমার টিচার, এটা কখনোই ভুলে যাবেন না, আর নিজের সীমা কখনোই অতিক্রম করবেন না। তাছাড়া এটা আপনি খুব ভালো করেই জানেন, ভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট আপনার উপর ক্ষিপ্ত, আর আমি যদি তাদেরকে একটু লেলিয়ে দেই তাহলে ভার্সিটিতে চাকরি করাটাই আপনার জন্য দুষ্কর হয়ে দাঁড়াবে। আর সেখানে আমাকে প্রেমের প্রস্তাব দেওয়া, এটা তো অনেক দূরের কথা। নদী, আমি প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ গুলিয়ে ফেলতে চাই না। তুমি আমার ছাত্রী, সেটা ভার্সিটিতে, কিন্তু ভার্সিটির বাইরে কিন্তু তুমি আমার ছাত্রী না। আর এখন রাত 11টা বাজে, এখন কিন্তু ভার্সিটির টাইম নাই, তাই আমি এখন তোমার সঙ্গে আমার মনের কথা শেয়ার করতেই পারি। এটা আমার ভুল নয়। আমিও ফোনটা কেটে দিতে পারি, অযথা ফালতু প্যাচাল শোনার কোনো ইচ্ছেই আমার নেই। তাই এই কথা বলেই নদী সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল আর ফোনটা সুইচ অফ করে রেখে দিল। এরপর সাগর অনেকবার তাকে ফোন দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ফোন সুইচ অফ দেখায় সাগর আর নদীকে ফোন করতে পারল না। অবশেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা ভার্সিটি যাওয়ার সময় সাগর নদীর বাসার সামনে এসে বাইক দাঁড় করানো, আর বাসার সামনে দাঁড়িয়ে কয়েকবার বাইকের হর্ন দিল। বাইকের আওয়াজ শুনে নদী খুব ভালোভাবে বুঝতে পারল সাগর তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তার সঙ্গে একবার দেখা করার জন্য, কিন্তু নদী তার রুম থেকে বের হলো না। এদিকে ভার্সিটি টাইম হয়ে যাওয়ায় সাগর ভার্সিটিতে চলে গেল, কিন্তু ভার্সিটি ছুটির পর সাগর ঠিক তাদের বাসায় চলে আসলো, হাতে বেশ কিছু ফলমূল আর মিষ্টি নিয়ে। দরজায় এসে কলিং বেল চাপ দিতেই নদীর আম্মু এসে দরজা খুললো আর সাগরকে দেখেই বলতে লাগলো, আরে বাবা, তুমি এসেছো? সত্যি আমার অনেক ভালো লাগছে। আসো, ভেতরে এসে বসো। আন্টি, এগুলো আমি নদীর জন্য এনেছি, এগুলো নদীকে দিবেন। আরে বাবা, এগুলো নিয়ে আসার আবার কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে এসে বসো। গতকাল তো খালি মুখেই চলে গেলে, আজ কিন্তু একদম খালি মুখে যাওয়া চলবে না। আমি তোমার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসছি, নাস্তা করে তারপর যাবে। না আন্টি, সেটার কোনো প্রয়োজন নেই। আমি ভার্সিটিতে দুপুরের খাবার নিয়ে যাই না, তাই ভার্সিটি থেকে বের হয়ে হোটেলে গিয়ে নাস্তা করে তারপর এসেছি। সেটা বললে তো হবে না বাবা, আমি আজ তোমার কোনো কথাই শুনছি না। তুমি নাস্তা করে তারপরেই এখান থেকে যাবে। এখন নদীর রুমে যাও, ওর সঙ্গে গিয়ে কথা বলো। আচ্ছা আন্টি, ঠিক আছে, কিন্তু নদীর রুমটা কোন দিকে সেটা যদি দেখিয়ে দিতেন তাহলে ভালো হতো। ও আচ্ছা, আসলে আমি তোমাকে বলতেই ভুলে গিয়েছিলাম।
উপরে গিয়ে ডান দিকে 2 নম্বর রুমটাই নদী থাকে, ওখানে চলে গেলেই তুমি নদীকে পেয়ে যাবে। ঠিক আছে আন্টি, থ্যাংক ইউ সো মাচ। আমি যাই তাহলে নদীর সঙ্গে দেখা করে আসি। এই কথা বলে সাগর উপরে ডান দিকের 2 নম্বর রুমটায় চলে আসতো। আর সেখানে এসেই দেখতে পেল নদী বিছানায় উপর হয়ে শুয়ে মোবাইল টেপাটেপি করছে। নদী সাগরকে দেখতে পেয়ে লাফ মেরে উঠে বসলো আর বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এখানে কেন? আপনাকে বলেছিলাম আমার বাসায় আপনাকে আসতে হবে না, তারপরেও চলে এসেছেন কেন? ভালোবাসার টানে আমার ভালোবাসার মানুষটা পায়ে ব্যথা পেয়েছে, আর তার সঙ্গে গতকাল রাতে ফোনে কথা বলতে চেয়েছিলাম, সে আমার ফোনটা কেটে দিয়ে ফোনটা সুইচ অফ করে দিল। তার সঙ্গে কথা না বলে আর তাকে না দেখে থাকতে পারছিলাম না, তাই চলে আসতে হলো। সরি, এগুলো কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বলে দিলাম। আপনি এক্ষুনি এখান থেকে চলে যান, আর কখনো আমার বাসায় আসবেন না। শ্বশুরবাড়ি কখন আর কিভাবে আসবো সেটা তো আমার ব্যাপার, সেই ব্যাপারে আমি তোমার কাছ থেকে পারমিশন নেব না, বুঝতে পেরেছো মিস নদী? এই যে শুনুন, আপনার সব ফালতু প্যাচাল বন্ধ করেন। কিসের শ্বশুর বাড়ি আর কার শ্বশুর বাড়ি? আমি তো আপনাকে বিয়ে করব সেটাই বলিনি, তাহলে আমাদের বাড়ি আপনার শ্বশুর বাড়ি হলো কি করে? ওই যে আমি তোমায় ভালোবাসি, তাই এটা আমার শ্বশুর বাড়ি। যাই হোক, শ্বশুর বাড়ি এসেছি, একটু মিষ্টি খাওয়াবে না? আমি আপনাকে কোন দুঃখে মিষ্টি খাওয়াতে যাব? তাছাড়া আমি কি মিষ্টির দোকান খুলে এখানে বসে আছি নাকি যে আপনাকে মিষ্টি খাওয়াতে হবে? আরে বোকা মেয়ে, মানুষ দুঃখে মিষ্টি খাওয়ায় না, খুশির দিনে মিষ্টি খাওয়ায়। নতুন জামাই প্রথমবার শ্বশুর বাড়িতে এসেছে, এটা তো খুবই খুশির খবর, তাই না? তাই তো তুমি আমাকে মিষ্টি খাওয়াবে। সত্যি বলছি, এখন কিন্তু আমার খুবই মেজাজ খারাপ হচ্ছে। আপনি এখান থেকে চলে যান, তা না হলে কিন্তু আমার মেজাজ খারাপ হলে আমি কি করব তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। সে তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি মিষ্টি না খেয়ে যাব না, এটাই শেষ কথা। এখন তুমি কি করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এই বলে সাগর নদীকে দিকে এগোতে থাকলো আর নদী নিজেকে গুটিয়ে নিয়ে একটা বালিশ নিজের পাজায় নিয়ে নিল আর বলতে লাগলো, এই কি হলো, কি সমস্যা আপনার? আপনি এইভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন? দেখুন, একদম ভালো হবে না বলে দিচ্ছি। চুপচাপ রুম থেকে বের হয়ে চলে যান। বললাম তো, প্রথম দিন শ্বশুর বাড়িতে এসেছি, মিষ্টি না খেয়ে কোথাও যাব না। তাহলে আপনি নিচে যান, আমি আম্মুকে বলে দিচ্ছি ফ্রিজে মিষ্টি আছে, আপনাকে মিষ্টি দিয়ে দেবে। তারপর মিষ্টি খেয়ে বাসায় চলে যান। আমি তো ওই মিষ্টি খাওয়ার কথা বলিনি, কাল যে মিষ্টিগুলো খেয়েছি সেগুলোই খাওয়ার কথা বলছি। মানে আপনি কি বলতে চাইছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। এটাই তো আমি তোমাকে বোঝাতে চাইছি, তুমি পিছিয়ে যাচ্ছ কেন? আমার কাছে এসো, আমি তোমায় বুঝিয়ে দিয়েছি। এই কথা বলে সাগর নদীকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো আর সঙ্গে সঙ্গে নদীর ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল আর তারপর ইচ্ছে মতো কিস করতে থাকলো। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিল। ছাড়া পেয়ে নদী যেন একদম গলা কাটা মুরগির মতো ছটফট করছে। নিঃশ্বাস নিতে না পেয়ে যেন সে একটু হলেও মরেই যেত। নদী ধরফর করতে করতে বলতে লাগলো, এটা কিন্তু একদম বেশি হয়ে যাচ্ছে। আপনি কিন্তু একদম ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এখন কিন্তু আমি আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব। বিয়ে করবে আমায়? চলো বিয়ে করে ফেলি। আমার না একা একা থাকতে খুব বেশি কষ্ট হয়, তাই ভাবছি তোমাকে বিয়ে করে তোমাকে বউ বানিয়ে আমাদের বাড়িতে নিয়ে যাব, আর তারপর তোমাকে নিয়ে থাকবো। এই দেখুন, আপনার এসব ফালতু মার্কা কথাবার্তা বন্ধ করেন। আমার এসব কথা একদম ভালো লাগছে না। এমনিতেই শরীরটা ভালো নেই, আর তার উপর আবার আপনার এসব ফালতু মার্কা কথাবার্তা, এগুলো আর সহ্য করা যায় না। আপনি এক্ষুনি এখান থেকে চলে যান বলছি। যাব না। আমি শ্বশুরবাড়ি এসেছি কি চলে যাওয়ার জন্য নাকি? আমি তোমার সঙ্গে সময় কাটানোর জন্য এসেছি, তোমার সঙ্গে সময় কাটাবো আর তারপর যাব এখান থেকে। এই বলে সাগর নদীর ঘরটা খুব সুন্দর করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। তখন নদী বলল, আপনি কি গোয়েন্দা বিভাগ থেকে আমার বাড়িতে গোয়েন্দাগিরি করতে এসেছেন নাকি, যে আমার বাড়িতে প্রত্যেকটা জিনিস আপনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন? বলেন তো আপনার বিষয়টা কি?
তোমার রুমটা অনেক সুন্দর করে সাজানো গোছানো, তাই তো একটু দেখছি। এতে আবার দোষের কি হলো? আপনি কখন যাবেন এখান থেকে বলেন তো শুনি। শাশুড়ি আম্মু আমার জন্য নাস্তা বানাচ্ছে। শাশুড়ি আম্মুর নাস্তা বানানো শেষ হলে শাশুড়ি আম্মু আমাকে ডাক দিবেন, আর তখনই নাস্তা খেয়ে তারপরই এখান থেকে চলে যাব, বুঝছো? এই বলে সাগর নদীর রুমের ব্যালকনিতে চলে গেল। আর ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখতে থাকলো। আর তখনই হঠাৎ নিচ থেকে নদীর আম্মু চলে আসলো আর নদীকে বলল, কিরে নদী, সাগর কোথায়? সে কোথায় গেল? ওই যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন না নাকি? ব্যালকনিতে কেন দাঁড়িয়ে আছে? আমি তো বললাম তোর রুমে এসে তোর সঙ্গে গল্প করতে। তুই কি ছেলেটাকে কিছু বলেছিস নাকি? আমি কি বলতে যাব? আমার কি কিছু বলতে ঠেকা পড়েছে নাকি? সে নিজে নিজে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। আমার কথা বিশ্বাস না হলে তাকে তুমি নিজে গিয়ে জিজ্ঞাসা করে দেখতে পারো। নদীর আম্মু তখন আর কোনো কথা না বলেই সাগরের কাছে চলে গেল। আর তারপর তাকে নিয়েই নিচে চলে আসলো। নিচে এসে সাগরকে নিজের হাতে বানানো নাস্তা খেতে দিল। সাগর না তাকে নদীর আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলো। বাসায় এসে সেদিন রাতে সাগর আবার নদীকে ফোন দিল। কি ব্যাপার, কি সমস্যা আপনার? আপনি আবার আমাকে ফোন দিয়েছেন কেন? আপনাকে না বললাম আপনি আমাকে ফোন দেবেন না? আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না। তোমার ইচ্ছা হয়েছে, তুমি আমাকে বলেছ তুমি আমার সঙ্গে কথা বলবে না, আর আমার ইচ্ছে হয়েছে তোমার সঙ্গে কথা বলবো, তাই আমি তোমাকে ফোন দিয়েছি। আচ্ছা, আপনি কি চান বলেন তো? আপনি কেন এভাবে আমাকে বিরক্ত করছেন? ভালোবাসার মানুষকে কাছে পেতে চাই, আর তোমার ভালোবাসা পেতে চাই, ব্যাস এইটুকুই। দেখুন, আমি মানলাম যে আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু তার মানে কি এই যে আপনি রাত দুপুরে আমায় বিরক্ত করবেন? এখন রাত 11টা বাজে, এখন ঘুমানোর সময়, আমি ঘুমাচ্ছিলাম। আপনি কেন আমাকে এভাবে বিরক্ত করছেন? কি সমস্যা আপনার? আরে বাবা, তুমি বারবার আমাকে আমার সমস্যার কথা কেন? আমি তো বললাম আমি তোমায় ভালোবাসি, আর এটাই আমার সমস্যা। এছাড়া আমার অন্য কোনো সমস্যা নেই। সাগরের এইসব কথা শুনে নদীর মেজাজ অনেকটাই খারাপ হয়ে গেল। তাই নদী আর এক মুহূর্ত দেরি না করে ফোনটা কেটে দিয়ে ফোনটা সুইচ অফ করে ঘুমিয়ে পড়ল। আর এরপরে কেটে গেল আরও 2 দিন। আজ নদী মোটামুটি সুস্থ, তাই ভার্সিটি যাবে বলেই রেডি হয়েছে। তখনই বাড়ির বাইরে মোটর সাইকেলের হর্নের আওয়াজ শুনতে পেল। বুঝতে বাকি রইল না সাগর তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তাই নদী নিজের রুমেই চুপ করে বসে রইল। তখনই তার আম্মু তার রুমে আসলো আর বলল, কি ব্যাপার, তুই এভাবে রেডি হয়ে এখানে বসে আছিস কেন? ভার্সিটির টাইম হয়ে গেছে। ভার্সিটি যদি যাওয়ার থাকে তাহলে চলে যাবি, আর তা না হলে ড্রেস খুলে বিশ্রাম নিবি। আমি তো ভার্সিটিতে যেতে চাই, কিন্তু বাসার সামনে এক উগান্ডারের বংশধর বসে আছে, তার জন্যই তো আমি বাসা থেকে বের হচ্ছি না। দেখ নদী, তুই কিন্তু ইদানিং বড্ড বেয়াদব হয়ে গেছিস। এত ভদ্র একটা ছেলে, আর সে কিনা তোর ভার্সিটির টিচার, তাকে তুই বলিস এইগুলো? বলতে তোর লজ্জা করে না? আজ আসুক তোর বাবা বাড়িতে, আমি তোর বাবাকে সব বলবো। দেখুন আম্মু, আমি এখন যথেষ্ট বড় হয়েছি, আর কাকে কিভাবে সম্মান জানাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তাই তুমি আব্বুর কাছে যা ইচ্ছে তাই বলো, তাতে আমার কিছু যায় আসে না। তুই এখন কলেজে যাবি কিনা যাবি না আমি সেটা জানতে চাইছি না। আর একটা কথা তোকে শেষবারের মতো বলে দিচ্ছি, সাগরের সঙ্গে কিন্তু আর অসভ্যের মতো আচরণ করবি না, তাহলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না। আচ্ছা আম্মু, তুমি আমাকে একটা কথা বলো, এই ছেলে কি তোমাকে পানি পড়া খাওয়াইছে নাকি, যে তুমি এই ছেলের হয়ে আমার সঙ্গে কথা বলছো? আর একটা বাজে কথা বললে এখন তোকে ধরে আমি পেটাবো, এটাই শেষ কথা। নদী তখন আর কোনো কথা না বলেই চুপচাপ রুম থেকে বের হয়ে ভার্সিটি যাওয়ার জন্য বাসা থেকে বের হলো। আর সাগর তাকে দেখতে পেয়ে তার সামনে এসে বাইকটা দাঁড় করানো আর বলতে লাগলো, বাইকে ওঠো, তুমি আমার সঙ্গে ভার্সিটি যাবে। নদী তখন আর কোনো পরোয়া না করে পাশ দিয়ে যাওয়া রিক্সাটাকে ডেকে দাঁড় করালো আর সঙ্গে সঙ্গে রিক্সায় উঠে গেল। আর এদিকে সাগরও কম যায় না। আর তখনই সে বাইকটা নিয়েই রিক্সার সামনে দাঁড়িয়ে গেল আর নদীকে টান দিয়েই রিক্সা থেকে নামিয়ে দিল। নদী তখন রেগে গিয়ে বলতে লাগলো,
এগুলো কি শুরু করেছেন আপনি? আপনি কি ভুলে গেছেন আপনি একটা ভার্সিটির টিচার? আর তারপর এইসব করা কি আপনার জন্য শোভা পায়? হ্যাঁ, আমিও তোমাকে সেটাই বলতে চাইছিলাম। তুমি আমার স্টুডেন্ট, আর স্টুডেন্ট হয়ে কি টিচারের সঙ্গে এরকম আচরণ করা তোমার শোভা পায়? আপনি আমার হাতটা ধরেন, এটা রাস্তা। আর সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। তো আমি কি করব? তোমাকে তো বললাম তুমি আমার সঙ্গে বাইকে ওঠো, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না। উল্টে আমার কথা না শুনে তুমি রিকশায় উঠে গেছো। এটা তো আর আমি সহ্য করতে পারি না। চলো এখন তুমি আমার সঙ্গে বাইকে যাবে, আর একটাও কোনো কথা বলবে না। তাহলে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাবে। আর আমার মেজাজ খারাপ হলে কিন্তু আমি তোমার সঙ্গে এমন কিছু করব যেটা তুমি কল্পনাও করতে পারবে না। নদী তখন কোনো উপায়ন্তর না পেয়ে সাগরের সঙ্গে বাইকে উঠে বসলো আর ভার্সিটিতে চলে আসছো। এতদিন পর নদী ভার্সিটিতে এসেছে দেখে তার বন্ধু বান্ধবীরা সবাই দৌড়ে এসে তাকে বলল, কি ব্যাপার দোস্ত, এতদিন পর ভার্সিটিতে আসলি? কি হয়েছিল তোর? তুই এতদিন ভার্সিটিতে আসিসনি কেন? ওই যে সেদিন পড়ে গিয়ে পায়ে ব্যথা পেলাম, তাই তো আর ভার্সিটিতে আসতে পারিনি। যাই হোক, বাদ দে সেসব কথা। এখন বল, তোরা কেমন আছিস? এই তো দোস্ত, ভালোই আছি। আচ্ছা দোস্ত, একটা কথা বল, স্যারের সঙ্গে আসলে তোর বিষয়টা কি? দেখ, এতদিন পর ভার্সিটিতে এসেছি, এখন এসব ফালতু মার্কা কথাবার্তা বলে আমার মেজাজ একদম খারাপ করিস না। আরে ভাই, আমরা কেন তোর মেজাজ খারাপ করতে যাব? তুই স্যারের সঙ্গে বাইকে করে ভার্সিটিতে এসেছিস, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এই কারণটাই তো আমরা জানতে চাইছি। আর এটা জানতে চেয়ে নিশ্চয়ই আমরা বিশাল বড় কোনো ভুল করে ফেলিনি। সাগর বাইক পার্কিং করতে করতে এই কথাগুলো শুনছিল, তাই সে তাদের উত্তর দিতে চলে আসলো আর বলতে লাগলো, দাঁড়াও, আমি তোমাদের কনফিউশন দূর করে দিচ্ছি। আমি তোমাদেরকে বলছি আসলে বিষয়টা কি। আমি নদীকে ভালোবাসি। সাগরের মুখ থেকে এই কথা শুনতে পেয়ে উপস্থিত সবাই একদম অবাক হয়ে গেল। আর নদী তখন রেগে মেগে আগুন হয়ে সাগরের দিকে তাকিয়ে বলতে লাগলো, এইগুলো কোন ধরনের অসভ্যতা? আপনি এতদিন আমার সঙ্গে এত কিছু করেছেন, সেগুলো সহ্য করা গেলেও আজ আপনি যেটা করেছেন এটা একদমই সহ্য করার মতো না। আমি আজকেই প্রিন্সিপাল স্যারের কাছে আপনার নামে বিচার দেব এবং আপনাকে এই ভার্সিটি থেকে বের করেই ছাড়বো। আরে দোস্ত, এভাবে কেন বলছিস? তার তো একদম ঠিক কথাই বলেছে। আমরা তো অনেক দিন ধরে এটাই লক্ষ্য করছিলাম যে স্যার তোকে ভালোবাসে, কিন্তু তুই তো আমাদের কিছুই বললি না। আজ তো স্যারের কাছ থেকে সত্য কথাটা জানতে পারলাম। দেখ, তোরা সবাই মিলে আমার মাথাটা খারাপ করিস না। এমনিতেই মেজাজ খারাপ হয়ে আছে, এরপর আবার এইসব কথা বলিস না। বলছি আমার মেজাজ খুব খারাপ হচ্ছে। সত্য কথা বলে যদি মেজাজ খারাপ হয় তাহলে তো আর তোকে কিছুই বলার নেই। যাই হোক, বাদ দে। এখন বল, তোর শরীর কেমন আছে? ভালো। ক্লাসে চল, এখানে দাঁড়িয়ে ফালতু প্যাচাল করতে আমার একদম ভালো লাগছে না। ক্লাসে গিয়ে তারপর তোদের সঙ্গে কথা বলবো। এই কথা বলে নদী তার বন্ধুদেরকে নিয়ে ক্লাসরুমে চলে আসে। আর এদিকে কিছুক্ষণ পর সাগর নদীদের ক্লাসরুমে আসে। তারপর সাগর ক্লাস করাতেই শুরু করে। একে একে সবাইকে সাগর পড়া ধরছিল আর সবশেষেই নদীর পালা আসতো। সাগর নদীকে পড়া জিজ্ঞেস করলো, কিন্তু নদী কোনো উত্তর দিল না, চুপচাপ বসে রইল। তাই সাগর নদীকে বলল, কি ব্যাপার নদী? আমি তোমাকে পড়া জিজ্ঞাসা করেছি, তুমি আমাকে পড়া বলছো না কেন? আমি পড়া শিখে আসিনি, তাই পড়া বলতে পারবো না। তুমি পড়া শিখে আসনি ভালো কথা, কিন্তু তাই বলে তুমি সেটা দাঁড়িয়ে বলতে পারতে যে স্যার আমি পড়া শিখে আসিনি। এভাবে বেয়াদবের মতো বসে আছো কেন? আমি এতদিন আপনার সঙ্গে ভদ্র আচরণ করেছি, আর ভদ্র আচরণ করে আপনার কাছ থেকে কোনোভাবেই ভদ্রতা পাইনি। তাই এখন থেকে ঠিক করেছি আপনার সঙ্গে আর ভদ্র আচরণ করব না। আপনি যেরকম ঠিক আপনার সঙ্গে ঠিক সেরকম আচরণই করব। নদী, তোমার কি একবারও মনে হচ্ছে না তুমি একটু বেশি করে ফেলেছো? যেটা করা তোমার উচিত হচ্ছে না। না, একদমই নয়। আপনার সঙ্গে যেরকম আচরণ করবে আমি তার সঙ্গে ঠিক সেইভাবেই আচরণ করব। এর চাইতে ভালো আচরণ আমি করতে পারবো না, আর সেটা আমার হাদিসেও লেখা নেই। ঠিক আছে, তোমাকে পড়া বলতে হবে না।
আর আমার ক্লাসেও আসতে হবে না। তুমি যদি আমার পড়া না শিখে পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তো আমার তো কোনো সমস্যা নেই। বরঞ্চ আমার লাভ এটা যে আমার একটা স্টুডেন্ট কম পড়াতে হলো। হ্যাঁ, সেটাই। আপনি আপনার লাভ নিয়ে বসে থাকেন। আপনার লাভ লসের চিন্তা আমি এখানে করতে আসিনি। বুঝতে পেরেছেন? নদী তখন আর কোনো কথাই বলল না, চুপচাপ বসে রইল। আর এদিকে সাগর ক্লাস করানো শেষ করে ক্লাস থেকে বের হয়ে চলে গেল। এভাবে দেখতে দেখতে ভার্সিটি ছুটির সময় হয়ে আসলো। আর নদী ভার্সিটি রেখে বের হয়ে সোজা একটা রিক্সা নিয়ে বাসায় চলে গেল। এদিকে সাগরের অফিসের কাজ শেষ করতে একটু দেরি হয়ে যায়, তাই সে অফিসের কাজ শেষ করে নদীকে খুঁজতে থাকে, কিন্তু পুরো ক্যাম্পাস খুঁজেও কোথাও নদীকে খুঁজে পাওয়া যায় না। তখনই দেখা হয় নদীর বান্ধবী ছোঁয়ার সাথে। ছোঁয়া, নদী কোথায়? নদীকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? স্যার, নদী তো অনেকক্ষণ আগেই রিকশায় করে বাসায় চলে গেছে। কেন, আপনি কি দেখতে পাননি নাকি? না, আমি তো অফিসের সময় একটু কাজ কর না আমি তো অফিসের সময় একটু কাজ করছিলাম, সেখানেই ছিলাম। নদী কখন চলে গেছে দেখতে পাইনি। অফিস রুম থেকে বের হয়ে অনেকক্ষণ খুঁজেছি, কিন্তু তাকে কোথাও দেখতে পাইনি। অনেকক্ষণ আগেই চলে গেছে। আমি তাহলে আসি স্যার। এই কথা বলে ছোঁয়া স্যারের কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে সাগর আর কোনো উপায় অন্তর দেখে না পেয়ে বাসায় চলে আসলো। আর বাসায় এসে সঙ্গে সঙ্গে নদীকে ফোন দিল। কি হলো? আপনি আমাকে ফোন করেছেন কেন? তার আগে তুমি আমায় এটা বলো যে তুমি এত বড় দুঃসাহস কোথায় পেলে? আমাকে কোনো কিছু না বলেই ভার্সিটি থেকে বাসায় চলে গেলে। আমি কি করব না সেটা তো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি কেন আমার ব্যাপারে আপনাকে কৈফিয়ত দিতে যাব? তার মানে তুমি নিজের ইচ্ছায় আমার কাছে কখনোই পেতে দেবে না, এটাই ঠিক করেছো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যাতে তুমি আমার কাছে কৈফিয়ত দিতে বাধ্য হও আমি সেই ব্যবস্থাই করব। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও দেখতে চাই আপনি কি ব্যবস্থা করেন। আমিও সেই ব্যবস্থা দেখার অপেক্ষাতেই আছি। সাগর তখন আর কোনো কথা না বলে চুপচাপ ফোনটা কেটে দিল। আর সঙ্গে সঙ্গেই তার আম্মু রুমে চলে গেল। আর তার আম্মু যখন বিছানায় বসে বসে পান চিবোচ্ছিলেন, সাগরকে দেখতে পেয়েই তিনি বললেন, কি ব্যাপার, কি হয়েছে? তুই এই অসময়ে আমার ঘরে কেন? আম্মু, আসলে আমি তোমার সঙ্গে একটা ব্যাপারে কথা বলতে চাই, খুব জরুরি। হ্যাঁ বল, কি বলবি? আর কি এমন জরুরি কথা, সেটাই তো আমি বুঝতে পারছি না। আম্মু, তোমাকে আসলে আমি একটা কথা বলতে চাই। কথাটা হলো যে আমি একজনকে ভালোবাসি আর তাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, এটা তো খুবই ভালো কথা যে তুই একজনকে ভালোবাসিস আর তাকে বিয়ে করতে চাস। এতে এত আমতা আমতা করার কি আছে? এটা তো আমার সঙ্গে সরাসরি বললেই হতো। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? না মানে আম্মু, এখানে সমস্যা হলো এটাই যে আমি যে মেয়েটাকে ভালোবাসি সেই মেয়েটা আমারই ভার্সিটির স্টুডেন্ট, কিন্তু মেয়েটা আমাকে পছন্দ করে না। কিন্তু আমার মনে হয় তার ফ্যামিলির মানুষজন আমাকে পছন্দ করে, কারণ আমি তার বাড়িতে গিয়েছিলাম। তার আম্মু আমাকে অনেক যত্ন করেছে, নিজের হাতে আমার জন্য নাস্তা বানিয়ে খাইয়েছে। তাই আমার মনে হয় তার ফ্যামিলির মানুষজন আমাকে পছন্দ করে। কথাটা বলতে বলতেই সাগরের ছোট বোন তিশা এসে সেখানে উপস্থিত হলো আর বলতে লাগলো, হ্যাঁ ভাইয়া, তুই একদম ঠিক কথাই বলেছিস। নদী আপুদের বাড়ি থেকে বাড়ির মানুষ তোকে অনেক পছন্দ করে। আমি তাকে না জানিয়ে আমি তোকে না জানিয়ে ওদের বাড়িতে একবার গিয়েছিলাম। সেদিন নদী আপু বাড়িতে ছিল না। আর আমি নদী আপুর আম্মুর সঙ্গে কথা বলেছিলাম। উনি বলেছেন উনি যদি তোকে মেয়ের জামাই হিসেবে পায় তাহলে উনি নাকি নিজের জীবনটাকে ধন্য হয়ে যাবে। তাই আমি ওনাদের সঙ্গে কথা বলেই বুঝতে পারছি ওনারাও তোকে খুব পছন্দ করে। তাহলে তো হয়েই গেল। তাহলে আর সমস্যা কি? তাহলে আমি 2-1 দিনের ভেতরেই নদীদের বাড়িতে যাব আর তার আব্বু আম্মুর সঙ্গে কথা বলে বিয়ের ডেট ফাইনাল করে নেব। আচ্ছা আম্মু, ঠিক আছে, কোনো সমস্যা নেই।
তুমি যত তাড়াতাড়ি সম্ভব নদীর আব্বু আম্মুর সঙ্গে কথা বলে, কারণ আমি নদীকে আর বেশি দিন দূরে রাখতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছে নিয়ে আসতে চাই, কারণ তুমিও তো আব্বুর সঙ্গে প্রেম করেই বিয়ে করেছিলে। জানোই তো ভালোবাসার মানুষটাকে ছাড়া একটা দিন কাটানো কতটা কষ্টের। আরে বাবা, বললাম তো এত চিন্তা করার কিছু নেই। আমি যত তাড়াতাড়ি সম্ভব নদীর আব্বু আম্মুর সঙ্গে কথা বলে নদীকে আমাদের বাড়িতে নিয়ে আসব। এখন তুই যা, ঠান্ডা মাথায় ঘুমিয়ে থাক। সাগর তখন আর কোনো কথা না বলেই চুপচাপ নিজের রুমে চলে আসে আর অপেক্ষার প্রহর গুনতে থাকে কখন সে তার ভালোবাসার মানুষটিকে নিজের করে পাবে। এদিকে পরের দিন বিকেলবেলা সাগরের আম্মু নদীদের বাসার ঠিকানা নিয়েই নদীদের বাসায় চলে গেল। আর তারপর তার আব্বু আম্মুর সঙ্গে কথা বলল, আর তার আব্বু আম্মু এক কথায় রাজি হয়ে গেল সাগরের সঙ্গে নদীকে বিয়ে দিতে। তারা যখন ড্রয়িং রুমে বসে গল্প করছিল তখনই নদী ভার্সিটি থেকে বাসায় আসে আর তাদের গল্প শুনে ফেলে। এটা শুনে নদী তো অনেক রেগে যায় আর বলতে থাকে, কি ব্যাপার, কি সমস্যা তোমাদের? তোমরা আমার সঙ্গে কথা না বলে আমার বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছো, অথচ আমি বিয়েতে রাজি কিনা সেটা তো একবারও আমাকে জিজ্ঞাসা করছো না। দেখো, আমরা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি, আর যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। ছেলেটা যথেষ্ট ভালো, তাই চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এই ছেলেটাকে আমি কোনোভাবেই বিয়ে করব না। তার প্রথম কারণ হলো সে আমার ভার্সিটির টিচার, আর দ্বিতীয় কারণ হলো তাকে আমার পছন্দ নয়। আমি তাকে কোনোদিনই আমার স্বামী হিসেবে মেনে নেব না। দেখো মা, তুমি এই কথাগুলো মুখে বললেও আমার মনে হয় মনে মনে তুমি আমার ছেলেকে পছন্দ করো। তা না হলে তোমার রিয়াকশানটা অন্যরকম হতো। শুধু এইটুকু কারণে কেউ কখনোই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে না। দেখুন আন্টি, আপনি আমার থেকে বয়সে বড়, তাই এখনো পর্যন্ত আপনার সঙ্গে ভদ্র আচরণ করছি, কিন্তু বিয়ের পর থেকে আপনার ছেলের সঙ্গে এভাবে ভদ্র আচরণ করে কথা বলবো তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সো যে পর্যন্ত বলেছেন, আর কিছুই বলবেন না, চুপচাপ এখান থেকে চলে যান। তুমি আমার ছেলের সঙ্গে যা ইচ্ছে তাই আচরণ করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমার ছেলের প্রতি আমার যথেষ্ট ভরসা আছে। সে যখন তোমাকে ভালোবাসে তখন যেভাবেই হোক তোমার মন সে জয় করেই নেবে। আপনাদের এত কনফিডেন্স কোথা থেকে আসে আমি সেটাই বুঝতে পারছি না। যেখানে আমি ছেলেটাকে সহ্যই করতে পারি না, সেখানে তাকে বিয়ে করে তার সঙ্গে সংসার, এত কনফিডেন্স আপনারা পান কোথায়? ওই যে আমার ছেলে, কাছ থেকে আমার ছেলেকে তুমি ভালোবাসো না জেনেও সে তোমাকে ভালোবাসে আর তোমাকেই বিয়ে করতে চায়। আপনাদের এইসব কনফিডেন্সগুলো আপনাদের কাছেই রেখে দেন, কারণ আমি আপনার ছেলেকে কোনো দিনও বিয়ে করব না। আর আপনার ছেলের মতো একটা ছেলেকে বিয়ে করার প্রশ্নই আসে না। তো আপনি এখন আসতে পারেন। নদী, এগুলো কোন ধরনের ব্যবহার? আমরা তোমার কাছ থেকে কোনোদিনও এই ধরনের ব্যবহার আশা করি না। সাগর ছেলেটাকে আমি খুব কাছ থেকে দেখেছি, সে কখনোই তোমার বলা কথাগুলোর সঙ্গে মিলবে না। যথেষ্ট ভদ্র এবং ভালো একটা ছেলে, তাই আমরা তোমাকে সাগরের সঙ্গে দিয়ে দেব, তাতে তোমার ইচ্ছে থাকুক বা না থাকুক। মানে তোমরা কি বলতে চাইছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি একটা ছেলেকে পছন্দ করি না, তাকে বিয়ে করতে চাই না, তারপরেও তোমরা আমাকে জোর করে তার সঙ্গে বিয়ে দিতে চাইছো। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমরা তোমার চাইতে বয়সে বড়, আর আমরা তোমার বাবা মা, তাই ঠিক ভুলের বিচার কিন্তু তোমার কাছ থেকে শিখতে হবে না। বুঝতে পেরেছো? কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমরা খুব ভালোভাবেই জানি, তাই আমাদেরকে এই ব্যাপারে কোনো ইন্ডাকশন না দিলেও চলবে। তার মানে কি তোমরা আমার কোনো কথাই শুনবে না, তাই না? আর তোমরা আমাকে জোর করে এই ছেলেটার সঙ্গে আমার বিয়ে দেবে, যাকে আমি পছন্দই করতে পারি না। হ্যাঁ, তুমি একদম ঠিক ধরতে পেরেছো। আমরা সাগরের সঙ্গেই তোমার বিয়ে দিব। এটা তোমার ইচ্ছে থাকুক আর না থাকুক, তাতে আমাদের কিছু যায় আসে না, কারণ সুপাত্র বরাবর ফিরে আসে না। আর সাগর ছেলেটা যথেষ্ট ভালো এবং ভদ্র, তাছাড়া সবচেয়ে বড় কথা সে তোমার টিচার, তাই তোমার তাকেই বিয়ে করতে হবে। নদী তখন কোনো কথা না বলেই রাগে ফুসফুস করতে করতে সেখান থেকে চলে গেল। আর এদিকে নদীর বাবা মা সাগরের আম্মুকে বিয়ের ডেট ফাইনাল করতে বললেন,
তাই সাগরের আম্মু আর দেরি না করে আগামী সপ্তাহে বিয়ের ডেট ফাইনাল করলেন। এমন মিষ্টি মুখ করে তাদের বাড়ি থেকে চলে গেলেন। অপরদিকে ভার্সিটি থেকে এসে সাগর ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছিল কখন তার আম্মু বাসায় ফিরবে আর কখন গুড নিউজটা তাকে দেবে। এদিকে তার সঙ্গে তার ছোট বোন সেখানে যোগ দিয়েছে। আর অনেকক্ষণ ধরেই দুজনে বসে বসে অপেক্ষা করছে কখন তাদের আম্মু বাসায় ফিরবে আর তাদেরকে খুশির খবরটা দিবে। দেখতে দেখতে কলিং বেলের শব্দ শোনা গেল। সাগরের ছোট বোন তিশা দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিল। তিশা দরজা খুলেই তার আম্মুকে দেখে বলতে লাগলো, কি হলো আম্মু? নদিয়াপুর আব্বু আম্মু ভাইয়ার সঙ্গে নদিয়াপুর বিয়ে দিতে রাজি হয়েছে তো? হ্যাঁ, অবশ্যই। রাজি না হয়ে উপায় আছে নাকি? আমার ছেলের মতো একটা ছেলে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। হাজারে একটা হবে কিনা তাও তো সন্দেহ আছে। তাই আমার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবে না এমন ফ্যামিলি খুঁজে পাবে না। আমার ছেলে দেখতে যেমন সব দিক থেকে তেমনই পারফেক্ট, তাই আমার ছেলের জন্য কোথাও সম্বন্ধ নিয়ে যাব আর সেখান থেকে কখনোই আমাকে ফিরে আসতে হবে না। আলহামদুলিল্লাহ, সুখবর। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক অবশেষে আমার মনের আশাটা পূরণ করতে চলেছেন। যাই হোক, অবশেষে তো আমি আমার ভালোবাসার মানুষটিকে পেতে চলেছি। জানো, নদীকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিনই আমার ভালো লেগেছিল, কিন্তু সে আমার ছাত্রী। তাকে কিভাবে আমি আমার মনের কথাটা বলবো সেটাই বুঝতে পারছিলাম না। যাই হোক, অবশেষে কোনো রকমে আমার মনের কথাটা তাকে বলতে পারলেও সে আমার প্রস্তাবে রাজি হয়নি। কিন্তু আজ যখন তুমি তার বাবা মায়ের কাছে আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গেছো, তখন তার বাবা মা রাজি হয়ে গেছে। আজ যে আমার কি খুশি লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, একদমই তাই। আমারও অনেক খুশি লাগছে। আমার একমাত্র ভাইয়ের বিয়ে বলে কথা, অনেক আনন্দ করব। আর হ্যাঁ ভাইয়া, তোকে কিন্তু আমি একদম বলে দিচ্ছি, নদিয়া আপু তো বিয়েতে রাজি নয়। সে বিয়ের শপিং করতে যাবে না, তাই তোদের বিয়ের সমস্ত শপিং আমি আমার পছন্দ মতনই করব। তুই কিন্তু কোনো কথা বলতে পারবি না। আরে পাগলি মেয়ে, তুই আমার 10টা না 5টা না, একটা মাত্র আদরের বোন। আমার বিয়েতে যত আনন্দ সব তুই করবি। তোকে কি কখনো আমি কোনো কাজে না করেছি? আর কখনো না করবও না। বুঝতে পেরেছিস? তোর যা ইচ্ছে তুই তাই কর। টাকা পয়সা সব কিছু তো আম্মুর কাছেই রয়েছে। তুই তোর ইচ্ছে মতো শপিং কর, আমি তোকে কোনো বাধা দেব না। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সত্যি নদিয়াপুর কপালটা অনেক ভালো, তোর মতন ছেলেকে নিজের স্বামী হিসেবে পাচ্ছে। ও তাই নাকি? তাহলে তোর উনিটা কেমন? ধুর ভাইয়া, তুইও না, তোর মুখে কিছু আটকায় না, যখন মুখে যেটা আসে সেটাই বলে দিস। আচ্ছা ঠিক আছে, এখন সবাই রুমে গিয়ে বিশ্রাম নাও আর আমি রাতের খাবার তৈরি করি। তারপর তিশা উনিটা কেউ দেখে নেওয়া যাবে। আর যদি পছন্দ হয় তাহলে কিন্তু সেদিনই বিয়ে। কথাটা শুনেই তিশা একটু লজ্জা পেয়ে দৌড়ে নিজের রুমে চলে গেল। আর এদিকে সাগরও হাসতে হাসতেই নিজের রুমে চলে আসলো আর তার আম্মুর রান্নাঘরে রান্না করতে চলে গেলেন। দেখতে দেখতে বিয়ের কেনাকাটার সমস্ত আয়োজন কমপ্লিট হয়ে গেল। আজ নদী আর সাগরের বিয়ে, তাই সাগর সকালবেলা ঘুম থেকে উঠেই নদীকে ফোন দেয়। হ্যালো মাই ডিয়ার সুইট বউ, কেমন আছো তুমি? কেমন আছি এটা তো আপনি ভালো করেই জানেন। আপনি জানেন আমি আপনাকে পছন্দ করি না, তারপরও আপনি আমার বাবা মাকে যা তা বুঝিয়ে আপনার সঙ্গে আমাকে বিয়েতে রাজি করিয়েছেন। কেন করেছেন এরকমটা বলেন তো শুনি। ওই যে বললাম না, তোমায় ভালোবাসি আর আমার মনে হয় তুমিও আমাকে ভালোবাসো। কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে, মেয়েদের বুক ফাটলেও মুখ ফোটে না। হয়তো তোমার সঙ্গেও সেটাই হচ্ছে। তুমি মনে মনে আমাকে অনেক ভালোবাসো, কিন্তু সেটা মুখ ফুটে বলতে পারছো না।
একদমই নয়, প্লিজ। আমি আপনাকে রিকোয়েস্ট করে বলছি এই বিয়েটা বন্ধ করুন। আমি আপনাকে বিয়ে করতে চাই না। আপনাকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই। প্লিজ আপনি বিয়েটা বন্ধ করে ফেলুন। একদম না। তুমি আমাকে ভালো নাই বাসতে পারো, আমি তো তোমাকে ভালোবাসি। তাছাড়া বিয়ের দিন তারিখ সব ঠিক হয়ে গেছে। আর আজকে আমাদের বিয়ে, তো এখন তো আর হুট করে বিয়ে বন্ধ করা যাবে না। আমি তো একটু পরই বর সেজে তোমাকে নিতে আসছি। আমি বললাম না আমি আপনাকে বিয়ে করব না, আর আপনার সঙ্গে যাবও না। তারপরও আপনি এগুলো কেন করছেন? তুমি আমার সঙ্গে আসতে নাই যাইতে পারো, কিন্তু আমি তোমাকে জোর করে আমার সঙ্গে আমাদের বাড়িতে নিয়ে আসব। বুঝতে পেরেছো? আমি তোমার কোনো কথাই শুনবো না, আর কোনো কথা শোনার ইচ্ছেও আমার নেই। রাখছি এখন, তাড়াতাড়ি তৈরি হয়ে থাকো, আমি একটু পরেই আসছি কিন্তু। এই বলে সাগর নদীকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিল। আর তখনই তার ছোট বোন তিশা সেখানে এসে উপস্থিত হলো আর তাকে বলতে লাগলো, কি রে, বউকে কাছে পাওয়ার জন্য বুঝি তর সইছে না? একটু পরেই তো যাবি শ্বশুর বাড়ি, আর এখন বউকে ফোন দিয়ে বউয়ের কণ্ঠ শুনতে হলো? এই শোন, তুই সারাদিন কি করিস না করিস সব কিছুই না আমি জানি। সারা দিনে একবারও তো কান থেকে ফোনটা নামাস না। সারাদিন শুধু তোর বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতেই থাকিস। তাহলে আমি আমার বউয়ের সঙ্গে কথা বললে সমস্যা কোথায়? তাকে তো আমি একটু পরে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে আসবো। কারণ আমাদের বিয়েটা এখন হচ্ছে না, হয়তো আরো বছর খানেক সময় লাগবে। তাই আমি তাকে সময় দেই, কিন্তু তুই তো একটু পরেই তোর শ্বশুর বাড়ি যাবি, তাহলে তোর বউর সঙ্গে এত কথা বলার কি আছে? সোনা, আমি না তোর কাছে কোনো কৈফিয়ত দেব না। আমার ইচ্ছে হয়েছে, আমি কথা বলেছি। এখন নিচে চল, সবাই হয়তো অপেক্ষা করছে। এই বলে সাগর দিশাকে হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে চলে আসতো। আর এদিকে বাড়িতে আসা সব মেহমান তাদের জন্যই অপেক্ষা করছিল। তারা আসা মাত্রই বরযাত্রী নিয়ে সবাই নদীদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অপরদিকে নদী গাল ফুলিয়ে রুমে বসে আছে। সে কোনোভাবেই শাড়ি পরবে না, আর তৈরিও হবে না। তার আম্মু যে কখন থেকে তাকে বোঝাচ্ছে, কিন্তু সে কারোর কোনো কথাই শুনছে না। সে কোনোভাবেই এই বিয়ে করবে না। তাই তখনই সেখানে তার আব্বু আসতো আর বলতে লাগলো, দেখো নদী, আমি তোমার বাবা। আমি সাগরের আম্মুকে কথা দিয়েছি ওনার ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিব। আমি সেই কথার বরখেলাপ করতে পারি না। তাই তুমি সাগরকে বিয়ে করবে। আর যদি তুমি সাগরকে বিয়ে করতে না পারো আর আমার মান সম্মানে আঘাত আসে, তাহলে কিন্তু আমি নিজেকে আর বাঁচিয়ে রাখবো না। মানে এসব তুমি কি বলছো? এই কথা বলেই নদীর আব্বু সেখান থেকে বের হয়ে চলে গেল। এদিকে নদী কোনো রকমেই নিজেকে তৈরি করে নিল, কারণ এই মুহূর্তে তার তৈরি হয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কারণ সে কোনোভাবেই তার বাবার মরামত দেখতে পারবে না। সে তার ফ্যামিলির মানুষদের অনেক ভালোবাসে। তাই এদিকে বরযাত্রী চলে আসতো আর দেখতে দেখতে বিয়ের কাজও সম্পূর্ণ হয়ে গেল। তাই নদীকে নিয়ে সাগর আর তার পরিবারের লোকজন তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে আসে। নদীকে নিয়ে বাড়িতে পৌঁছাতে সাগরের আম্মু নদীকে বরণ করে ঘরে তুলে নেয়। আর তারপর তিশা আর তার কাজিনরা মিলে নদীর সঙ্গে অনেক গল্পগুজব করতে থাকে। কিন্তু নদী তখনও গাল ফুলিয়ে বসে আছে। এটা দেখেই তিশা বলে, আরে ভাবি, কি হলো? তুমি এভাবে গাল ফুলিয়ে বসে আছো কেন? বাড়ির মানুষকে ছেড়ে এসেছো, একটু তো খারাপ লাগবেই। তাই বলে কি এভাবে গাল ফুলিয়ে বসে থাকতে হবে? নাকি আমরা সবাই এখানে তোমাকে নিয়ে কত আনন্দ করছি, আর তুমি যদি এভাবে গাল ফুলিয়ে বসে থাকো, তাহলে কি এটা আমাদের ভালো লাগবে নাকি বলো? না, এমনি আসলে বাড়ির জন্য মন খারাপ লাগছে তো তাই। হ্যাঁ, প্রথম প্রথম তো কয়দিন একটু এরকম একটু হবেই, তারপরে দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তাই চিন্তা করার কিচ্ছু নেই। যাও, তোমাকে তোমার রুমে দিয়ে আসি। ভাইয়া মনে হয় তোমার জন্য অপেক্ষা করছে, আর সময়ের মতো যদি তোমাকে রুমে দিয়ে না আসি, তাহলে আমাদের আবার মেজাজ দেখাবে। এই বলে তিশা নদীকে নিয়ে সাগরের রুমে চলে আসতো। রুমে এসে দেখতে পেল রুমটা অনেক সুন্দর করে আর পরিপাটি করে সাজানো।
সারাটা রুম ফুল দিয়ে সাজানো হয়েছে, আর ফ্লোরেও অনেকগুলো গোলাপের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে। এদিকে তিশা নদীকে রুমে এনে খাটের ওপর বসিয়ে দিল, আর তখনই সাগর রুমে চলে আসলো। সাগরকে দেখেই তিশা বলতে লাগলো, ভাইয়া, এই নে, তোর বউকে তোর কাছে দিয়ে গেলাম। এখন আমাদেরকেই কিছু টাকা পয়সা দিয়ে দে, তাহলে আমরা চলে যাই। তোদের আবার টাকা পয়সা দিতে যাব কেন, আর কোন দুঃখে? এই যে আমরা সবাই মিলে তোর ভালোবাসার মানুষকে তোর কাছে এনে দিলাম, তারপরেও আবার তোর রুমটা এত সুন্দর করে সাজিয়ে দিলাম তোর ভালোবাসার মানুষকে নিয়ে সুখময় একটা রাত্রি যাপনের জন্য। এর জন্য বুঝি আমাদের কিছু পাওনা থাকতে পারে না? তাড়াতাড়ি দে, আর তুই তোর ভালোবাসার মানুষটাকে নিয়ে সুখময় রাত এনজয় কর। ও তাই বুঝি। আচ্ছা ঠিক আছে, 20,000 টাকা আছে, এটা তোদের জন্য, তোরা এনজয় কর, আর আমি আমার ভালোবাসার মানুষটার সঙ্গে ভালোবাসা শেয়ার করি। তাড়াতাড়ি বিদায় হয় এখান থেকে। তিশা তখন টাকাটা হাতে নিয়ে হাসতে হাসতেই সেখান থেকে চলে গেল। আর এদিকে সাগর রুমের দরজাটা বন্ধ করে আস্তে আস্তে নদীর দিকে এগিয়ে আসতো। এই কি ব্যাপার, আপনি এভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন? তোমার দিকে কেন এগিয়ে আসছি এখনো তুমি সেটা বুঝতে পারোনি? ওই আমার বোন তিশা কি বলে গেল সেটা তুমি শুনতে পাওনি নাকি? এখন তোমার সঙ্গে আমি আমার ভালোবাসার আদান প্রদান করব। না, একদম নয়। আপনি আমার কাছে আসবেন না। আপনাকে তো বললাম আমি আপনাকে কোনোদিনও স্বামী হিসেবে মেনে নেব না। আপনি কি সেটা শুনতে পাননি? শুনতে পেয়েছি, কিন্তু এরকমটা কোনো হাদিসে লেখা নেই যে তুমি আমাকে বলবে আর তোমার কথা মতোই আমাকে চলতে হবে। এত কষ্ট করে তোমাকে আমি আমার করে নিয়েছি, আর এখন বুঝি আমার ভালোবাসাটাকে আমি এভাবে দূরে রাখবো? কখনোই না। এই বলে সাগর নদীকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। নদী নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু সাগরের সাথে পেরে উঠল না। সাগর নদীকে নিজের ভালোবাসার উষ্ণতায় উষ্ণিত করতে থাকলে আর কিছুক্ষণের মধ্যেই দুজন ভালোবাসার মহাসমুদ্রে ডুবে গেল। নদী প্রথম প্রথম নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও সাগরের ভালোবাসার কাছে তাকে হার মানতে হলো। তারপর দুজনে দুজনার মধ্যেই হারিয়ে গেল। আর এভাবেই তৈরি হলো তাদের টিচার আর স্টুডেন্টের মধ্যেই নতুন একটা ভালোবাসার গল্প। তো ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটাই যে এই পর্যন্তই ছিল। চলুন আমরা এখান থেকে বিদায় নিয়ে এবং ভবিষ্যতে তাদের জীবনের জন্য আল্লাহর কাছে আশীর্বাদ করি যেন তারা ভালোবেসেই ভালোবাসায় দুজন দুজনকে বেঁধে রাখতে পারে, আর আমাদের এই অপরিপূর্ণ ভালোবাসাগুলো পূর্ণতা পায়।